আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আমি ইশতিয়াক তোমাদের সাথে আজকে পরিমাণগত রসায়নের লাইভ ক্লাস নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমরা পরিমাণগত রসায়নের এইচএসসি 24 ওয়ান শটের যে প্রোগ্রামটা আছে সেটা আমরা আজকে শুরু করব এবং এই ক্লাসে ফুল পরিমাণগত রসায়ন তোমাদেরকে ইনশাল্লাহ শেষ করিয়ে দিব এবং আমরা ধরে ধরে সবগুলো এমসিকিউ পড়বো এবং এমসিকিউর সাথে আরো অনেকগুলো বেসিক আলোচনা করবো। সো তাড়াতাড়ি ক্লাসে সবাই জয়েন হয়ে নাও এবং ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দাও এই লাইভ ক্লাসটা নিজেদের টাইম লাইনে এবং অবশ্যই মেনশন করতে ভুলো না। সো তাড়াতাড়ি আমরা ক্লাসে তাড়াতাড়ি জয়েন করে ফেলি। আমরা কিন্তু ঠিক 7টায় ক্লাসে সবাইকে যাতে পাই এরকম একটা ব্যবস্থা যাতে করে ফেলি খুব দ্রুত এবং সবাইকে মেনশন এবং সবাইকে হচ্ছে শেয়ার করে দিই এই লাইভটা। তো আমি দেখতে পাচ্ছি অনেকগুলো স্টুডেন্ট এখানে জয়েন করেছে আমাদের সাথে। কমেন্ট এখনো শো হচ্ছে না। কমেন্ট আমি পড়লেই বুঝতে পারবো যে আসলে কারা কারা আমাদের সাথে জয়েন করেছে। যেমন একজন জয়েন করেছে সুস্মিতা দাস, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং অলরেডি কিন্তু আমাদের 104 জন ভিউয়ার্স হয়ে গেছে। সো তাড়াতাড়ি চলে আসো এবং এই ক্লাসটা একটু শেয়ার করে দাও, কারণ এই ক্লাসটার মাধ্যমে তুমি অনেক কিছু শিখতে পারবা, এটা আমার বিশ্বাস। সো তাড়াতাড়ি আমরা ক্লাসটা শেয়ার করে দিই এভরিওয়ান। আমি দেখতে পাচ্ছি পূজা রানী জয়েন করেছে। আদাব স্যার, হ্যালো আদাব। আমি দেখতে পাচ্ছি 131 জন আমাদের সাথে জয়েন করেছে। ওকে, মমিতা সরকার হ্যালো, সর্দার জুয়েল হ্যালো। এবং তোমরা কে কোন জেলা থেকে বলছো এবং কোন কলেজে পড়াশোনা করছো সেটা একটু আমাদেরকে জানিয়ে দাও, যাতে আমরা তোমাদের সাথে আরো এঙ্গেজিং করতে পারি, এঙ্গেজিং রাখতে পারি নিজেদের মধ্যে। আর দেখতে পাচ্ছি প্রবলেম সলভিং, তার নামটা আমি কি জানি না, সে বলছে স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওকে, আরো অনেকগুলো স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে। সরকার জুয়েল, সাজিদা আক্তার তুষি, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা আজকে কোন চ্যাপ্টারটা আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব পরিমাণগত রসায়ন, সেটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্রের অধ্যায় 3। এমডি আরাফাত ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তানজিলা তাফান্নুম ইস্পিতা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? মুস্তাকিম আহমেদ বলেছে এইচএসসি 25 থেকে জয়েন করেছে। ওকে হ্যালো। নাইমুল কবির জয়েন করেছে আমাদের সাথে, ওয়ালাইকুম আসসালাম। রুবিন জয়েন করেছে, হ্যালো। আচ্ছা, সো মোটামুটি সব স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করছে। সো আমরা আজকে তোমাদের একটু বলে দিই যে আজকে আমরা কি পড়বো। আজকে আমরা পড়বো পরিমাণগত রসায়ন। সো পরিমাণগত রসায়ন আমাদের আজকে সকল বোর্ডের প্রশ্নগুলো আমরা আজকে ইনশাল্লাহ সলভ করে ফেলবো, অর্থাৎ বিগত বছরে কি কি প্রশ্ন এসেছে সেগুলো আমরা আজকে সলভ করব। সো আমরা তাড়াতাড়ি ক্লাসটা শুরু করে দিই। ক্লাসে জয়েন করো এবং আমি যে এমসিকিউটা পড়াবো সেই এমসিকিউটা তুমি যদি পেরে থাকো অবশ্যই কমেন্টে সেটা জানাবে, না পারলেও কমেন্টে সেটা জানাবা। সো সেক্ষেত্রে আমার জন্য ইজি হবে যে তোমাদের আসলে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে। সো আমরা একটা কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে। কোশ্চেনটা আমরা একটু পড়ে দেখি। কোশ্চেনটা কি বলা হচ্ছে? বলা হচ্ছে 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কতটি অণু বিদ্যমান আছে এবং এটা আসছে কোন জায়গায় বলো তো? চট্টগ্রাম বোর্ড 2021 সালে। সো এই কোশ্চেনটা কিভাবে সলভ করব? আচ্ছা, প্রথম কথা হচ্ছে অণু চাইছে। কি চাইছে? অণু চাইছে। কতটি অণু, অর্থাৎ কতটি অণু মানে তোমাকে বের করতে বলছে সংখ্যা। কি বের করতে বলছে? সংখ্যা বের করতে বলছে। আচ্ছা, তো সংখ্যা মানে কি? সংখ্যা মানে হচ্ছে মোল। সহজ কথা, সংখ্যা মানে হচ্ছে মোল। কারণ তোমরা সেই ছোটবেলা থেকে পড়ে আসছো যে মোল হচ্ছে একটা সংখ্যা, যেটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻23। আচ্ছা, তো এখানে তোমাকে বলছে সংখ্যা বের করতে বলছে যে কতটি সংখ্যা আছে, 14 গ্রাম নাইট্রোজেনের কতটি অণুর সংখ্যা আছে সেটা আমাকে বের করতে বলছে। আচ্ছা, তার আগে আমাকে বলো তো এখানে যে নাইট্রোজেন, এই নাইট্রোজেনের আণবিক ভর কত বলতে পারবা? নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 28 গ্রাম। কত? 28 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে আমরা তখন থেকে পড়ে আসছিলাম, মনে আছে যে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন কত? 28 গ্রাম। মনে আছে? 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন কত হবে? 28 গ্রাম। এই 28 গ্রাম যে লিখছি এটা হচ্ছে 1 মোল নাইট্রোজেন গ্যাসের আয়তন। আচ্ছা, আবার আমি বললাম 1 মোল মানে হচ্ছে কি? সংখ্যা। তাহলে আমরা বলতে পারি যে 28 গ্রাম নাইট্রোজেন সমান 28 গ্রাম নাইট্রোজেন সমান 1 মোল। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন সমান 1 মোল হলে আবার 1 মোল মানে হচ্ছে সংখ্যা, সেটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। সেটার आंसर হচ্ছে 6/02 × 10⁻23। তাহলে 1 গ্রামে কত, 14 গ্রামে কত বের করে ফেলতে হবে। সো 14 গ্রাম নাইট্রোজেনে কত বের হচ্ছে একটু দেখি। 14 গ্রাম নাইট্রোজেনে ক্যালকুলেশন করলে বের হবে 6.02
ক্যালকুলেশনটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? সো 14 28 কাটাকাটি করলে 2 আর 2 6 কাটাকাটি করলে 3, সো 3.02 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইজ দ্য আনসার। সো আনসার কোনটা আসছে? 3.02 অথবা 01 ইনটু 10 টু দি পাওয়ার 23, আনসার হচ্ছে খ। আচ্ছা, সো এটা এই ধরনের প্রশ্নগুলো কিভাবে দ্রুত সলভ করা যায়? এটা খুবই সিম্পল একটা প্রশ্ন। এখানে তোমাকে বলছে সংখ্যা, সংখ্যার সাথে তুমি আণবিক ভর কম্পেয়ার করতে হবে। কেন? কারণ আমরা জানি 1 মোল নাইট্রোজেন সমান 28 গ্রাম, তাহলে 1 মোলের সমান কয়টি সংখ্যা থাকে? 6.023। তাহলে 28 গ্রামে এতটি, 14 গ্রামে কত সেটা আমরা এখানে বের করে ফেলেছি। প্রত্যেকটা স্টুডেন্ট এই কোশ্চেনটা বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আবার বলছে কি 1.8 কিলোগ্রাম পানিতে কতগুলো হাইড্রোজেন পরমাণু বিদ্যমান। এই কোশ্চেনটা আসছে যশোর বোর্ডে। যশোর বোর্ডে সবসময় একটু কঠিন প্রশ্ন আসে। একজন বলছে স্যার নাইট্রোজেন কি কাজে বিশেষ করে ব্যবহার করে? নাইট্রোজেন অনেক কাজে ব্যবহার করে, যেমন লাফিং গ্যাস তৈরিতে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করি, বিভিন্ন বিষাক্ত গ্যাস তৈরিতে, বিভিন্ন গ্যাস তৈরিতে আমরা নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছো? আচ্ছা, সো 1.8 কিলোগ্রাম পানিতে কতগুলো হাইড্রোজেন পরমাণু বিদ্যমান? এই কোশ্চেনটার উত্তর কে দিতে পারবে? আচ্ছা, প্রথমত দেখো তো, আমরা নর্মালি যেটা পানি যেটা বলি, পানি মানে হচ্ছে কত? 1 মোল পানি সমান, সেটা আমরা জানি 18 গ্রাম। 1 মোল পানির আণবিক ভর আমরা সবাই জানি 18 গ্রাম। পানির আণবিক ভর কত? 18 গ্রাম। তা দেখো, এই 1 মোল পানিতে কত মোল হাইড্রোজেন আছে? মানে কয়টা হাইড্রোজেন আছে? 2 মোল হাইড্রোজেন আছে। এখন ওরা বলছে যে 1.8 কিলোগ্রাম পানিতে কতগুলো হাইড্রোজেন, তার মানে এখানেও তোমাকে কি চাইছে? সংখ্যা চাইছে। তাহলে সংখ্যা মানে বুঝতেছো তো? সংখ্যা মানে হচ্ছে মোল বের করতে বলছে। মোল, এখানে মোলের কাজ আছে এখানে। আচ্ছা, তাহলে সংখ্যা বের করতে গেলে ডান পাশে সংখ্যাটাকে রাখতে হবে। আমি ঐকিক নিয়ম করব। তাহলে আমি কিভাবে করতে পারি? তাহলে আমি বলতে পারি দেখো, 18 গ্রাম পানিতে আমার সংখ্যা আছে কয়টি? মোল আছে একটি। সো 1 মোল মানে হচ্ছে কত? 6.02 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে এখন খুবই ইজি। তাহলে 1 গ্রামে কত আর 1.8 কেজিতে কত? 1.8 কেজিকে আমরা যদি গ্রামে কনভার্ট করি তাহলে আনসার কত হতে পারে বলো? 1 কেজি সমান 1000 গ্রাম। 1 কেজি সমান 1000 গ্রাম। 1.8 সমান 1800 গ্রাম। 1.8 সমান কত হবে? 1800 গ্রাম। তাহলে 1800 গ্রাম পানিতে কতটুকু হবে সেটা বের করতে হবে। বের করি। ওকে, আচ্ছা, সো এখন ক্যালকুলেশন করলে বুঝতে পারছো যে এখানে 18 কাটাকাটি যাবে, সো এটা 100 হবে। আর বাকি আনসার হচ্ছে 6.02 10 টু দি পাওয়ার, এটা 10 টু দি পাওয়ার 2 না, 100 মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 2, সো এটা গুণ করলে আনসার কত আসে? 10 টু দি পাওয়ার 25 আসে। তো 10 টু দি পাওয়ার 25 কোন জায়গায় আছে? আনসার আছে গতে। এই কোশ্চেনটা কারা কারা বুঝতে পারছো? এবং এই ধরনের ম্যাথগুলোতে আমার কিন্তু ক্যালকুলেটর ইউজ করা লাগতেছে না। আমি ক্যালকুলেটর ছাড়া খুব সহজে ম্যাথটা করতে পারতেছি। প্রত্যেকটা স্টুডেন্ট কি আমার এই প্রশ্নটা বুঝতে পারছো? একজন বলছে স্যার বুঝি নাই। খুবই সিম্পল, 1 মোল পানিতে 18 গ্রাম। 18 গ্রাম কেমনে বের করছি? তার আণবিক ভরটা হচ্ছে তার 18, অক্সিজেনের হচ্ছে কত? 16, হাইড্রোজেনের 2, 16 2 ইউজ করলে 18 গ্রাম। 18 গ্রামে 1 মোল, 1 মোল সমান 6.02 10 টু দি পাওয়ার 23। এটা তো মুখস্থ থাকার কথা, অ্যাভোগাড্রোর সংখ্যা। তাহলে এত গ্রামে কত? এখন 1800 গ্রামে কেন সেটাকে কনভার্ট করলাম? কারণ দেখো তো, আমার এখানে কেজি দেওয়া আছে, বাট আমি এখানে লিখছি গ্রাম। তাহলে গ্রাম দেওয়া থাকলে আমি কেজিটাকে গ্রামে নিয়ে আসবো। এটাই আমি করেছি এখানে। বুঝতে পেরেছো? প্রবলেম সলভিং। তোমার নামটা তো বলতেছো না, এখন প্রবলেম সলভিং বলে তোমাকে মেনশন করতে হচ্ছে। আচ্ছা, বাট আচ্ছা সরি, আমার এখানে তো একটা মিস্টেক হয়ে গেছে। কেন? কারণ আনসার তো এটা না। আমার এটা ঠিক আছে, বাট আমার আনসার কিন্তু এটা না। কেন আনসার এটা না আমি একটু বলি। আমাকে ওরা এটা বলে নাই যে 1800 গ্রাম পানিতে কত মোল পানি আছে, সেটা কিন্তু বলা নাই। এটা হচ্ছে 1800 গ্রাম পানিতে কত অণু পানি আছে, সেটা হচ্ছে এটা। বাট আমাকে বলছে কতগুলো হাইড্রোজেন আছে। তাহলে আমি এখন এটা বের করে ফেলতে পারি। কেমনে? দেখো, 1 মোল পানিতে হাইড্রোজেন আছে 2 মোল। তাহলে 1 মোল পানিতে হাইড্রোজেন যদি 2 মোল থাকে, তাহলে তাহলে এত গ্রাম পানিতে কত মোল হাইড্রোজেন থাকবে? তাহলে এত গ্রাম পানিতেও 2 মোল হাইড্রোজেন থাকবে। অর্থাৎ আমাকে এটাকে 2 দ্বারা গুণ করা লাগবে। কেন? আচ্ছা একটু বলি। নর্মালি 2 দ্বারা যখন গুণ করে নেই, তখন যে আনসারটা এসেছিল
সেটা হচ্ছে 18 গ্রাম পানিতে কতগুলো পানির অণু আছে। বাট আমাকে বলছে যে কতগুলো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন কিন্তু 1 মোল পানিতে কয় মোল করে আছে? 2 মোল আছে, এই জন্য এটাকে 2 দ্বারা গুণ করা লাগবে। এখন 2 দ্বারা গুণ করলে আনসার আসে কত? 6 2 গুণ 12, 12 ইন্টু ধরো সামথিং 0.4 ইন্টু 10^25। তাহলে আমরা প্রথমে মিস্টেক করছি কোন জায়গায়? আমরা 2 দ্বারা গুণ করে নেই। কেন 2 দ্বারা গুণ করে নেই বলো তো? কারণ আমরা কোশ্চেনটা পড়ে দেখি নাই। এখন 2 দ্বারা গুণ কেন করতে হচ্ছে? কারণ আমাকে হাইড্রোজেন পরমাণু দিয়েছে। তাহলে 1 মোল পানিতে হাইড্রোজেন কিন্তু 2 মোল আছে। সো এত গ্রামে পানির পরমাণু এতটি হলে, এবং সেখানে হাইড্রোজেন থাকবে আরো 2 দিয়ে গুণ করা লাগবে, কারণ হাইড্রোজেন টোটাল কত মোল? 2 মোল। দেখো তো 2 মোল। এই জায়গাটা কি আমরা বুঝতে পেরেছি সবাই? হাইড্রোজেন এখন বুঝতে পেরেছি সবাই? এখন কি ক্লিয়ার? অর্থাৎ হাইড্রোজেন বলার কারণে 2 দ্বারা গুণ করছি, অক্সিজেন বললে কিন্তু 2 দ্বারা গুণ করা লাগতো না, কারণ অক্সিজেন আছে একটা। সো একটা থাকলে তো 1 দিয়ে গুণ করতে হইতো। ধরো তোমার হচ্ছে এরকম যদি থাকে, ধরো H3O+, সাপোজ কথার কথা হাইড্রোনিয়াম আয়ন, তাহলে এখানে হাইড্রোজেন আছে 3টা না? তাহলে যদি বলতো যে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে, তাহলে আমি কি করতাম? লাস্টের দিকে 3 দিয়ে গুণ করে দিতাম। কারণ 3 দিয়ে কেন গুণ করতাম? কারণ হাইড্রোজেনে 3 মোল আছে। বুঝতে পারছো? এখন যত মোল বলবে দেখতে হবে যে এখানে কত মোল আছে, মানে কয়টি পরমাণু আছে? 2টা, সেই জন্য 2 দ্বারা গুণ করছি। বুঝতে পারছো? আবার যদি বলতো যে কতগুলো পানির পরমাণু আছে, তাহলে আনসার কিন্তু এটাই হতো, তখন 2 দ্বারা গুণ করা লাগতো না, কারণ পানির অণু তো এটাই। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকবার প্র্যাকটিস করলে বুঝতে পারবা যে আসলে কি হয়েছে। এখন আসি, প্রমাণ অবস্থায় 9 গ্রাম পানিতে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে? আচ্ছা, আমরা জানি হাইড্রোজেন পরমাণু প্রমাণ অবস্থায় পানিতে, পানি মানে হচ্ছে কত? নরমালি আমাকে হাইড্রোজেন পরমাণু বের করতে বসে, তাহলে আসো 1 মোল পানি সমান কত গ্রাম? 18 গ্রাম। চাইছে কি? চাইছে হচ্ছে হাইড্রোজেন কয়টি আছে, কয়টি হাইড্রোজেন পরমাণু আছে, বা সংখ্যা বের করতে বলছে। ঘুরে ফিরে এখানেও সেম সংখ্যাটা বের করতে বলছে, আমাকে সংখ্যা বের করতে বলছে। তাহলে আমি আগের মতো করতে পারি, কিরকম? যে 18 গ্রাম পানিতে 1 মোল পানি মানে সেটা 6.02 ইন্টু 10^23। বুঝতে পারছো? মানে 18 গ্রাম পানিতে 1 মোল পানি আছে, অর্থাৎ 1 মোল পানি মানে 6.02 10^23টি তার অণু আছে। আচ্ছা, তাহলে 1 গ্রামে কত? 9 গ্রামে কত? সো 9 গ্রামে বের করে ফেলি। 9 গ্রামে হবে আনসার 6.02 ইন্টু 10^23 ইন্টু 9 গুণ করলাম, ডিভাইড বাই কত হবে? 18। সো এটা 2 হবে, আর এটা কাটাকাটি করলে 3.02 ইন্টু 10^23। বাট এখন আমাকে বলছে আবার যে কয়টি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে হাইড্রোজেন পরমাণু আছে, সেই জন্য কি করতে হবে? আস্তে দিয়ে 2 দ্বারা গুণ করা লাগবে। ওই যে বললাম না, 1 মোল পানিতে হাইড্রোজেন আছে 2 মোল। সো 2 দ্বারা গুণ করে দাও। 2 দ্বারা গুণ করলে আনসার আসে কত? 6.02 ইন্টু 10^23। এখন তোমরা আমাকে বলো আনসার কোনটা হবে? সমাপ্তি সাহা, দিব্যা, রূপা, কিশোরী, থ্যাংক ইউ ভেরি মাচ। আনসার হবে 3A। এখন বুঝতে পারছো সবাই? সেম কোশ্চেনের ম্যাথ আরেকটা দেওয়া হয়েছে, এখন আমরা মোটামুটি বুঝতে পেরেছি। প্রমাণ অবস্থায় 10 লিটার মিথেন গ্যাসে কয়টি অণুর সংখ্যা থাকে? তাহলে দেখো, আমরা জানি যখন আয়তনের দেওয়া থাকবে, লিটার যখন দেওয়া থাকবে, মনে রাখবা যে কোনো 1 মোল গ্যাসের আয়তন, একটু মুখস্থ করিও যে প্রমাণ অবস্থা মানে হচ্ছে এসটিপিতে। এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার। এসটিপিতে যে কোনো 1 মোল গ্যাসের আয়তন হবে, 1 মোল গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। এটা মুখস্থ করতে হবে, এই লাইনটা মুখস্থ করতে হবে যে প্রমাণ অবস্থায় মানে এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে 1 মোল গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। আচ্ছা, তাহলে আমি এটাকে উল্টোভাবে লিখি, 22.4 লিটার। কেন? কারণ আমাকে অনুসংখ্যা বের করতে বলছে। 22.4 লিটার আয়তনে ওই গ্যাসের অনুসংখ্যা কত? 1 মোল। তাহলে 1 মোল সমান কত? 6.02 ইন্টু 10^23। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা 22.4 লিটার, তাহলে 22.4 লিটারে এত হলে 10 লিটারের কত? সবসময় 10 লিটারে বের করে ফেলি। 10 লিটারের সমান 6.02 ইন্টু 10^23 ইন্টু 10 ডিভাইড বাই কত হবে? 22.4। তাহলে দেখো কাটাকাটি করলে কি আসে? কাটাকাটি করলে এটা 2 আসে, 10 দুগুণ 22, 10 দুগুণ 20, 20 এর সাথে 2 24,
আবার কত আসবে 2.2 আসবে আর কি, 2.2 সামথিং ধরো। আচ্ছা এবার এটাকে কাটাকাটি করলে 2 দিয়ে 6 আসবে 3, সো এটা 3 থেকে একটু কম আসবে তাই না, 3 থেকে একটু কম আসবে, আর 3 থেকে একটু কম আসবে, এবং 3 থেকে কম কোনটা আসতে পারে, আমি দেখতে পাচ্ছি এখানে কোনটা আসতে পারে, 3 থেকে একটু কম আসবে, এটা ড্যাম শিওর। তাহলে আনসার আসবে 3 থেকে একটু যদি কম আসে তাহলে আনসার হওয়ার কথা কোনটা জানো, কোনটা, এই যে এটা 100% আনসার খ। অর্থাৎ 2.26, 6 কে 2.2 দ্বারা ভাগ করলে আনসার আসবে 2.6 সামথিং ইন্টু 10^23। সবাই আমার সাথে কি এগ্রি, সবাই আমার সাথে এগ্রি, এভরিওয়ান কারা কারা এগ্রি, কারা কারা আমার সাথে রাজি আছো, হ্যাঁ ইয়েস, আনসার এটাই কারেক্ট। বুঝতে পারছো, ক্যালকুলেটর ছাড়াও এই ম্যাথগুলো করা যায়, আসলে ক্যালকুলেটর কিন্তু লাগে না, চাইলেও আমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবো। যেমন আরেকটা ম্যাথ দেখি, এই ম্যাথটাকে সলভ করতে পারবে, বলছে যে এটা একটা বিক্রিয়া, এই বিক্রিয়ার মাধ্যমে 16 গ্রাম অক্সিজেন তৈরিতে কত গ্রাম H2O2 লাগবে, কত গ্রাম H2O2 লাগবে। তাহলে আমি একটু দেখি, আসো। প্রথমত হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে 16 গ্রাম, তাহলে আমার দেখো এখানে 1 মোল O2, 1 মোল O2 আমি তৈরি করার জন্য আমার 2 মোল H2O2 দরকার, কত মোল, 2 মোল H2O2 দরকার তাই না, আচ্ছা 2 মোল H2O2 দরকার। এখন 1 মোল O2 সমান সেটা কত গ্রাম বলো তো দেখি, 1 মোল O2 সমান হচ্ছে 32 গ্রাম, 1 মোল O2 সমান কিন্তু 32 গ্রাম। আবার 2 মোল H2O2 সমান কত ভর, কত মানে তার গ্রামটা বের করো। আচ্ছা হাইড্রোজেন পারঅক্সাইডের যদি ভরটা যদি বের করি, হাইড্রোজেনের জন্য আনসার আসে 2 গ্রাম, অক্সিজেন আসে কত 32, 32 ইন্টু 2 কত 34, আর যেহেতু 2 মোল বলছে তাহলে 68 গ্রাম, 68 গ্রাম H2O2 দরকার। এটা আমরা তার গ্রামটা হিসাব করছি যে 32 গ্রাম O2 আমি যদি তৈরি করতে চাই তাহলে আমার 68 গ্রাম H2O2 প্রয়োজন। তাহলে 1 গ্রামে কত, আর আমাকে বের করতে বলছে 16 গ্রাম O2 তে কত, তাহলে 16 গ্রামে বের করি, তাহলে 16 গ্রাম O2, 16 গ্রাম O2 তৈরি করতে 68 ইন্টু 16 ডিভাইডেড বাই 32। তাহলে এখন বের করো, আনসার আসলে কত 16, 2 32, আর এটা আসবে 34, 34 গ্রাম। কারা কারা বলছো দেখি বলো, MCQ 5 এর উত্তর এখনো দিতে পারো নাই কেউ, MCQ 5 এর উত্তর এখনো কেউ দিতে পারো নাই, দিতে পারছো, আচ্ছা এখনো কেউ MCQ 5 এর উত্তর দিতে পারে নাই, অধরা রুমেসা ছাড়া আর বাকিগুলা কি কি খবর, 34 ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা তোমরা অনেক স্লো, তোমাদেরকে আরেকটু ফাস্ট হওয়া লাগবে। প্রমাণ অবস্থায় 10 সেন্টিমিটার কিউব, আচ্ছা সেন্টিমিটার কিউব মানে কি, 10 সেন্টিমিটার কিউব মানে হচ্ছে ml, এটাকে ml বলে, মিলিলিটার বলে, আবার অনেক সময় এটাকে কিউবিক সেন্টিমিটার বলে, মানে যাহাই সেন্টিমিটার কিউব তাহাই হচ্ছে ml, মিলিলিটার তাহাই কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ সিসি, ml এবং হচ্ছে সিএম কিউব, তিনটা সেম কথা। এখন ওরা বলছে যে প্রমাণ অবস্থায় অ্যামোনিয়া গ্যাসের ভর কত, তাহলে আমি একটু বের করে ফেলে আসো। আমরা জানি যে কোনো গ্যাসের 1 মোল গ্যাসের আয়তন এসটিপি তে, 1 মোল গ্যাসের আয়তন যে কোনো গ্যাস সেটা আয়তন হচ্ছে 22.4 লিটার, ভাই আর কোনো কথা নেই, 22 কত হবে 4 লিটার হবে। আচ্ছা এখন দেখো এরা তো আসলে এমএল হিসাব করতেছে, তাহলে এমএল হিসাব করলে আমরা এইভাবে হিসাব করি যে 22.4টাকে আমরা ইয়া করে ফেলি 1000 এ, মানে এটাকে এমএল এ কনভার্ট করি, এমএল এ কনভার্ট করলে 22400 এমএল হবে, 1000 এ কনভার্ট করো, 22 কে 1000 এ কনভার্ট করলে কত হয়, 22 ইন্টু 1000 গুণ করো, মানে এমএল এ কনভার্ট করো, এই লিটারটাকে এমএল এ কনভার্ট করো, তাহলে 1000 দিয়ে গুণ করো এটাকে, 1000 দিয়ে গুণ করলে কত 22400 এমএল হয়। এখন 22400 এমএল যেই গ্যাসটা আছে, মানে যে আয়তনটা আছে, এই 22400 এমএল আয়তনে কত মোল গ্যাস থাকে, 1 মোল গ্যাস থাকে। আবার এখানে 1 মোল গ্যাস কোনটা বলা হচ্ছে, অ্যামোনিয়া না, তাহলে 1 মোল অ্যামোনিয়া গ্যাস থাকে, 1 মোল অ্যামোনিয়া গ্যাস থাকে। তাহলে এখন আমরা একটু আবার লিখি এটাকে, যে 1 মোল অ্যামোনিয়া গ্যাস সমান কত 22400 এমএল, 1 মোল অ্যামোনিয়া গ্যাস সমান হচ্ছে 17 গ্রাম, আর কোনো কথা নেই। তাহলে 1 এমএল কত, ইয়া এমএল কত, তো 10 এমএল কত বের করে ফেলো তাড়াতাড়ি, কোনো কথা ছাড়া, 17 ইন্টু 10
ডিভাইড বাই 22,400। সবাই কি বুঝতে পেরেছো? এটা যশোর বোর্ডের 22-এর এমসিকিউটা করান। হ্যাঁ আমি তো কাছাকাছি এভাবে করতেছি। সো কাটাকাটি করো দেখি, কাটাকাটি করছি বাকি আছে 17। তাহলে 17কে 22 দিয়ে ভাগ করলে যা আনসার আসে তাই আর কি। 17কে 22 দ্বারা ভাগ করো, আনসার আসবে 7.58 × 10⁻³ এই যে এটা। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যে আনসারটা আসবে সেটাই পারবা। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। কারা কারা বুঝতেছো না একটু আমাকে কমেন্টে জানাই দিও যে ভাই আমি এই জায়গায় বুঝতেছি না। আচ্ছা নেক্সট প্রশ্ন, দ্রবণে ঘনমাত্রা লঘুকরণের মূল ভিত্তি কোনটি? দেখি এটা কে বলতে পারবা? আচ্ছা লঘুকরণ একটু বলে ফেলি। লঘুকরণ মানে কি? লঘুকরণ মানে হচ্ছে যে হালকা করা, ডাইলুট করা, মানে ঘনমাত্রা কমাই দেওয়া। ঘনমাত্রা কমাই দেওয়া মানে যেটা হচ্ছে ঘন করব না, লঘু করে দিব, হালকা করে দিব, ঘনমাত্রা কমাই দেব। তাহলে এটা মূল ভিত্তি কি? এটা মানে কোন জিনিসটা করলে লঘুকরণ হয় এটাই বলতেছে আর কি। দ্রবণের ঘনমাত্রা লঘুকরণ করার জন্য কোনটির উপর নির্ভরশীল এটাই বলতেছে। কে বলতে পারবা? দ্রবের ভর, দ্রাবকের আয়তন, দ্রবণের আয়তন, নাকি দ্রবের মোল সংখ্যা? এই কোশ্চেনটা এসেছে যশোর বোর্ড 2021 সালে। আচ্ছা একজন বলছো 7C হবে, অধরা বলছো 7C হবে, বাকিরা কি বলতেছো? আচ্ছা ইউটিউবে দেখলাম যে গ বলতেছো, আনিসিরাত বি বলতেছো। আচ্ছা একজন বলছো বি। এটা আনসার হবে দ্রবণের আয়তন। ইয়েস। কেন? কারণ দ্রবণের আয়তনের উপর ডিপেন্ড করে। কেন বলো তো? কারণ আমাদের এখানে বলতে দেখো যে উচ্চমলা দ্রবণ থেকে নিম্নমলা দ্রবণ তৈরি করার প্রক্রিয়াকে দ্রবণের বললাম না ঘনমাত্রাটাকে কমিয়ে দেওয়া। এখন এই জিনিসটা ফুলি ডিপেন্ড করে কিসের উপরে? দ্রবণের আয়তনের উপরে। কারণ দ্রবণের আয়তনের সাথে ঘনমাত্রা লঘুকরণের ভালো সম্পর্ক আছে। কারণ আয়তন যত বেশি হবে ঘনমাত্রা তত কমবে, আয়তন যত কমবে ঘনমাত্রা তত বাড়বে। সো এটা বেসিক্যালি আসছে এইখান থেকে যে দ্রবণের মোল সংখ্যা যেটা আছে n = SB। সো বেসিক্যালি এখান থেকে আসছে। এখানে n = SB মানে হচ্ছে n মানে হচ্ছে মোল, S মানে হচ্ছে তার ঘনমাত্রাটা, আর B মানে হচ্ছে আয়তন। সো ঘনমাত্রার সাথে এখানে কার সম্পর্ক? আয়তনের সম্পর্ক। এই জন্য আমরা এই আয়তনটা হচ্ছে কার আয়তন জানো? দ্রবণের আয়তন। এই জন্য এখানে বলছে যে দ্রবণের আয়তনের সাথে ঘনমাত্রা লঘুকরণের মূল ভিত্তি সম্পর্ক রয়েছে। এই কোশ্চেনটা একটু মাথায় রাখিও, এটা দরকার আছে পরীক্ষায়। বুঝতে পেরেছো? আচ্ছা এখন এই কোশ্চেনটা কে করতে পারবা দেখি বলো? সবগুলোকে আমি করে দিব? আচ্ছা এটা আমি করে দিচ্ছি, বাট নেক্সটটা তোমাকে করতে হবে। সো একটু দেখো এখানে কোশ্চেনটা কি বলছে দেখো, যে ডেসিমোলার দ্রবণে পরিণত করা লাগবে, বলছে কত ml পানি যোগ করতে হবে। এই ধরনের প্রশ্ন যখন বলবে যে কত ml পানি যোগ করতে হবে, তখন সূত্র হচ্ছে S1V1 = S2V2। আবার বলতেছি, যখন তোমাকে বলবে যে কত ml পানি যোগ করতে হবে, তাহলে সূত্র হচ্ছে S1V1 = S2V2। কত ml পানি যোগ করতে হবে যদি এই কোশ্চেনটা যদি বলে, সূত্র হচ্ছে S1V1 = S2V2। S1 হচ্ছে 0.5, তার আদি ঘনমাত্রা যেটা দেওয়া আছে, V1 হচ্ছে 50 ml, আর S2 হচ্ছে ডেসিমোলার। ডেসিমোলার মানে কত ঘনমাত্রা বলতে পারবা কেউ? ডেসিমোলার মানে কত ঘনমাত্রা দেখি বলো? ডেসিমোলার মানে কত ঘনমাত্রা দেখি বলো? 0.1। তোমরা বলতে বলতে আমি লিখে বলছি 0.1, আর V2 আমাকে বের করতে হবে। আচ্ছা এখন আমি ক্যালকুলেশন করলে আনসার কত আসে দেখি। ক্যালকুলেশন করো। 0.55 × 50 ডিভাইডেড বাই 0.1, 250 আসছে। তো ভিডিওর আনসার আসছে 250 ml। আচ্ছা এখন বলছে কত ml পানি যোগ করতে হবে। আগে তুমি কত ml পানি দিছো? 50 ml। এখন 250 ml হলেই দ্রবণটা ডেসিমোলারে পরিণত হবে। তাহলে টোটাল হচ্ছে, এটা কিন্তু টোটাল, একটা জিনিস সেখানে অনেকে মিস্টেক করে, এই জিনিসটা হচ্ছে টোটাল এত পানি লাগবে, বুঝছো? তুমি আগে দিচ্ছ কত? 50। তাহলে এটা 50-এর সাথে কত যোগ করলে 250 ml পানি হবে বলো? টোটাল লাগবে 250, মানে 250 ml পানি হলেই সেই দ্রবণটা ডেসিমোলারে পরিণত হবে। তাহলে আগে তুমি দিছো 50, তাহলে 50-এর সাথে কত যোগ করলে 250 ml পানি হবে? 200 যোগ করতে হবে, আনসার হবে 200।
বাট এখানে সবাই ভুল করে, এখানে সবাই 250 দাগায় ফেলে। 250 কখনো হবে না। কেন? কারণ ওরা স্পষ্ট বলে দিছে যে কত ml পানি আপনি যোগ করবেন। দেখেন যোগ করবেন বলছেন, কত ml পানি আপনাকে যোগ করতে হবে। আপনি আগে 50 ml পানি দিচ্ছেন, তাহলে কত ml পানি আপনি যোগ করলে ওই দ্রবণটা ডেসিমোলারে পরিণত হবে। তাহলে এই জন্য ডেসিমোলারে পরিণত করার জন্য আমি কি করলাম, আমি 250 পাইছি আমার টোটাল পানি, আমি 50 এর সাথে আমি 200 যোগ করলে আনসার আমার 250 ml হবে। আনসার হবে বি 200 ml। কারা কারা বুঝতে পেরেছো একটু কমেন্টে জানাও। এখন কে বুঝতে পারো নাই? আচ্ছা এখন দেখি এটা কে বলতে পারবা। আচ্ছা এই ধরনের প্রশ্নগুলা প্রশমিত করতে কত পাওয়া যাবে, এটা একটু ডিফারেন্ট সূত্র। যেমন আমরা একটু আগে পড়ছিলাম S1V1 = S2V2, এটা হচ্ছে পানি যোগ করার জন্য বলা হয়েছিল, তাই না সূত্রটা? এখন যখন দুইটা আলাদা আলাদা পদার্থ দেওয়া আছে, যেমন একটা দেওয়া আছে HCl, একটা দেওয়া আছে NO2CO3, তখন দুইটা যদি একাধিক পদার্থ থাকে এবং ডিফারেন্ট থাকে তখন সূত্র হচ্ছে এটা, S1V1 E1 হবে, S2V2 E2 হবে। এটা নোট ডাউন করে ফেলো। এই সূত্রটা কখন কাজে দেখাবো, যখন আমাকে দুইটা পদার্থ দেওয়া থাকবে, একটা হয়তো অ্যাসিড, না হলে একটা ক্ষার, নাহলে একটা জারক, নাহলে একটা বিজারক। যেমন প্রথমটা দেওয়া আছে অ্যাসিড, এরপরটা দেওয়া আছে হচ্ছে ক্ষার। সো এটা ক্ষার এবং অ্যাসিড যখন একসাথে মিক্স করতে বলে, তো প্রশমিত করার জন্য কত ml পানি যদি এরকম যোগ করতে, এরকম যদি সূত্র বলে, তখন আমাকে কি করতে হবে, আমাকে S1V1 * E1 = S2V2 * E2 ইউজ করতে হবে। সো S1 এর মান কত 0.1, V1 এর মান কত 10 ml, E1 এর মান কত 1, S2 মান আমাকে বের করতে হবে না, দেওয়া আছে, V2 আমাকে বের করতে হবে, আর E2 কত। আচ্ছা তুল্য সংখ্যা বের করতে পারো? HCl এর তুল্য সংখ্যা হচ্ছে 1, NO2CO3 এর তুল্য সংখ্যা কত 2। সো এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আনসার কত আসে দেখি বলো। আনসার আসে 10। কারা কারা বুঝতে পারছো দেখি বলো। এটা 9B হবে না? 9 কি বি আসছে? কেমনে সম্ভব? নাকি আমাদের কোথাও ভুল হয়েছে, আমার কোথাও ভুল হয়েছে? আমি একটু দেখি। 0.1 × 10, সরি আমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। আমি ক্যালকুলেশন ভুল করছি। ইয়েস আমি ক্যালকুলেশন ভুল করছি। সো আনসার হবে 2.5 ml। পারবো? আচ্ছা কখন এই সূত্রটা ব্যবহার করব, যখন আমার দুইটা পদার্থ দেওয়া আছে। যেমন এর আগেরটা কিন্তু এরকম ছিল না, এর আগেরটা ছিল যে একটা ক্ষার এবং ওই ক্ষারকে আবার এত ml এ পরিণত করা লাগতেছে বা এত ঘনমাত্রাতে পরিণত করা লাগতেছে। বাট এখানে কিন্তু এরকম না, এখানে হচ্ছে এটা একটা অ্যাসিড, ওইটা একটা ক্ষার, দুইটাকে প্রশমন করলে কি হয় এটাই এখানে বলা হচ্ছে। আচ্ছা এই কোশ্চেনটার উত্তর কে দিতে পারবা? ময়মনসিংহ বোর্ডে আসছে যে 1% সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলার ঘনমাত্রা কত। ওয়াও হোয়াট এ গ্রেট কোশ্চেন, কে বলতে পারবা? আচ্ছা প্রথমত হচ্ছে পার্সেন্টেজ যখন দেওয়া থাকে তখন একটা সূত্র আছে, সূত্রটা একটু বলি। পার্সেন্টেজ দেওয়া থাকলে তখন সূত্রটা হচ্ছে পার্সেন্ট ইকুয়াল টু অথবা C ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইডেড বাই m। এটা কি সূত্র? এটা হচ্ছে পার্সেন্টেজের সাথে যখন ঘনমাত্রা দেওয়া থাকবে তখন আমরা লিখবো সি। সি হচ্ছে ঘনমাত্রা, পার্সেন্টেজ মানে তো বুঝতেছই এটার ঘনমাত্রাকে শতকরাতে প্রকাশ করছে। সো পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই কত m। এখন দেখো পার্সেন্ট মানে কত 1 ইন্টু 10, m মানে হচ্ছে তার আণবিক ভর, সোডিয়াম কার্বনের আণবিক ভর কত 106 গ্রাম।
তাহলে 106 লিখবো। এখন এটা আমি সি, এটা কি বের করতেছি, এটা তার ভরটা মানে তার যে ঘনমাত্রাটা বের করতেছি। আচ্ছা ঘনমাত্রা বের করলে 10/106 আসে। এখন প্রবলেম হচ্ছে এটা আনসার আসছে 0.094। আচ্ছা এটাকে ইং আকারে লিখলে কি আসে, ইং মানে হচ্ছে এটাকে আমি, হ্যাঁ তাহলে আনসার আসছে কত, 94.33 ইন্টু 10^3। এখন তাহলে এটা আনসার কোনটার সাথে মিলে, 10/2 হয়ে যাবে। সো 9.43 ইন্টু 10^2, তাহলে এটা আনসার মিলে হচ্ছে এটার সাথে 9.4 ইন্টু 10^2 মোল পার লিটার, মোল পার লিটার। আনসার হচ্ছে এটা 9.4, সব জায়গায় 10^2 আছে তাই না, মোল পার লিটার, মোলার ঘনমাত্রা কত। সো কোনটা হতে পারে, সব জায়গায় তো সেমই, একটা কেজি পার মোল দেওয়া আছে, একটা গ্রাম পার মোল দেওয়া আছে, একটা গ্রাম পার লিটার দেওয়া আছে, কোনটা হতে পারে, আমি মোল পার লিটারে দেখাই। সো আনসার কি ক দেওয়া আছে দেখি তো, ইয়েস মোল পার লিটারই, কারণ ঘনমাত্রার যে এককটা আছে সেই ঘনমাত্রার একটা হচ্ছে কি, যে আমরা জানি বলতো সি অথবা এস ইকুয়াল টু কি n/v, n মানে হচ্ছে তার মোলটা আর ভিটা হচ্ছে তার আয়তনটা। সো মোলটা হচ্ছে আমরা উপরে লিখি, আয়তনটা নিচে লিখি, সো মোল পার লিটার, এই জন্য আনসার হয়েছে ক। এটা বুঝতে পেরেছো সবাই, একদম ইজি না এটা, মনে হয় ইজি, এটা আমরা পারবো। আচ্ছা এখন আপনারা এটা আমাকে একটু করে দিবেন সবাই, সেম প্রসেসে আপনাকে করে দিতে হবে। সময় হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডে আপনাকে এই ম্যাথটা করে দিতে হবে তাড়াতাড়ি, 30 সেকেন্ডে এই ম্যাথটা আপনাকে করে দিতে হবে এভরিওয়ান। তিরিশ সেকেন্ডে আপনাকে এই ম্যাথটা করে দেওয়া লাগবে, তাড়াতাড়ি করো। কে করতে পারছো, দিভিয়া, রূপা, 11D, বাকিরা কি বলতেছে বুঝতেছি না বুঝতেছি না, সবাই সবাই একটু কমেন্ট করি, আমরা সবাই একটু কমেন্ট করি। একজন বলছে 11D হবে, আরেকজন বলছে ইয়া হবে, 188 স্টুডেন্ট দেখতেছো, বাট কমেন্ট নাই, মানে সবাই কেন কমেন্ট করতেছে না, আমরা পারি বা না পারি কেন কমেন্ট করতেছে না একটু বলো তো দেখি। এতগুলো স্টুডেন্ট যে ক্লাস করতেছো, এই যে এই কোশ্চেনটার উত্তর দিতে বলতেছি, একটু চেষ্টা করি আমরা, একটু চেষ্টা করি। আমি বারবার বলছিলাম পার্সেন্টেজ যখন দেওয়া থাকে তখন সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই এম। এম হচ্ছে তার আণবিক ভরটা, পার্সেন্ট দেওয়া আছে কত 5, আর সি হচ্ছে তার ঘনমাত্রা। আণবিক ভর কত, সোডিয়াম কার্বনের আণবিক ভর হচ্ছে 106। সো এটা দিয়ে ক্যালকুলেশন করো কত আনসার আসে, এটা বের করতে হবে, ডি হবে। সবাই কি কারেক্ট? একজন বলে ও মাই গড এখানে এতগুলো স্টুডেন্ট এতগুলো আনসার দিছে, একজন বলে ডি, একজন বলে সি, একজন বলে বি, একজন বলে এ। ভাগ্যেই সেখানে ই এফ জি এইচ ও দেওয়া নাই, না হলে ই এফ জি এইচ ও থাকতো। ত্রিনা দত্ত বলে যে ডি হবে, সমাপ্তি বলতেছে কি হবে, প্রতীক হাসান ঘ বলতেছে। আচ্ছা স্টিল কনফিউজ তাই না? সো 50কে 106 দ্বারা ভাগ করলে কত আনসার আসে, 0.5 এর কাছাকাছি একটা আনসার হবে, এটা আনসার ডি হবে, ডি হবে আর কি। এটা 50 না, 50 এর 100 ডিভাইড বাই 106 কত হবে, 0.471 হবে, একদম সিম্পল না? আচ্ছা 10% মিথানলের ঘনমাত্রা মোলারিটি এককে কত, আনসার আসছে এটা, প্রশ্নটা আসছে রাজশাহী বোর্ড 2021-এ। এই কোশ্চেনটা কে করতে পারবে একটু আমি দেখি, কে করতে পারবে তাড়াতাড়ি, এভরিওয়ান। 10% মিথানলের ঘনমাত্রা মোলারিটি এককে কত, কে বলতে পারবা? আচ্ছা প্রথম কথা হচ্ছে মিথানল মানে কি, মিথানল মানে হচ্ছে CH3OH। এটার আণবিক ভর কত হবে, কার্বনের ভর কত বলো দেখি,
কার্বনের ভর কত? 12 গ্রাম। হাইড্রোজেনের ভর কত? 1 গ্রাম, বাট হাইড্রোজেন আছে কয়টা? 3টা, এজন্য 12 প্লাস 3। অক্সিজেনের ভর কত? 16, সো প্লাস 16। হাইড্রোজেনের ভর 1, কারণ লাস্টে হাইড্রোজেন আছে। তো 12 3 15, 15 1 16, 16 16 কত? 32। এই আমরা কি কোথাও ভুল করছি? না, ভুল করিনি, ঠিকই আছে। আচ্ছা, এখন 32 গ্রাম এটা কেন বের করছি একটু দেখো তো। আমাকে ঘনমাত্রা বের করতে হবে। ঘনমাত্রা মানে মোলারিটি, সমস্যা নাই। সো পার্সেন্ট কত? 10 ইনটু পার্সেন্ট ইনটু 10, পার্সেন্ট ইনটু 10 ডিভাইডেড এম, এম মানে হচ্ছে 32। সো 100 ডিভাইডেড 32, আনসার কত আসে? বের করো। 3 পয়েন্ট সামথিং আসবে। 3.125, yes, 3.125, 3.125। বুঝতে পারছি আমরা সবাই? কারা কারা বুঝতে পারছি একটু বলো তো দেখি। আচ্ছা, এখন একটা প্রশ্ন দিব, কে বলতে পারবো দেখি, বলো। সেম ভাবে একটু আমাকে করে দাও। সেম প্রশ্ন আবার আসছে। এটা এটা আমি আর বুঝাচ্ছি না, কারণ সেম প্রশ্ন আবার আসছে, সেম টু সেম প্রশ্ন আবার আসছে, একদম সেম টু সেম প্রশ্ন আবার আসছে। আর আমি আজকের ক্লাসটা একটু শেয়ার করে দিই সবার সাথে, কারণ আমি ক্লাস, তোমাদের এই ক্লাসটা আমার টাইম লাইনে একটু শেয়ার করতে ভুলে গেছি, এবং তোমরাও ঝটপট এই ক্লাসটা একটু আমার সাথে সাথে শেয়ার করে ফেলো। আমি যেরকম টাইম লাইনে শেয়ার করে দিচ্ছি আমার এই ক্লাসটা, ঠিক তোমরাও এই ক্লাসটা আমার সাথে সাথে শেয়ার করে ফেলো। এভরিওয়ান ক্লাসটা একটু শেয়ার করে দিই। শেয়ার করলে অনেকগুলো স্টুডেন্ট আমরা একসাথে ক্লাসটা করতে পারবো। আমরা কি সবাই ক্লাসটা শেয়ার করতেছি? কারা কারা ক্লাসটা শেয়ার করতেছি দেখি বলো। আমরা একটু ক্লাসটা সবাই একটু শেয়ার করে দিই এভরিওয়ান। স্যার 12 নম্বরটা কাইন্ডলি বোঝানো। ওকে, 12 নম্বরটা বোঝাচ্ছি। ওকে, আমিও তোমাদের সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দিলাম। আচ্ছা, সো একজন বলছে কি স্যার একটু স্কিপ করুন। কি স্কিপ করব দেখি বলো, এটা স্কিপ করব? আচ্ছা, একজন বলছে 12 নম্বরটা আবার বোঝান। 12 নম্বরটা খুবই সিম্পল জিনিস। দেখো, মিথানল, মিথানলের ভরটা বের করছে 32 গ্রাম, আর মিথানলের ঘনমাত্রা বের করতে বলছে। ঘনমাত্রা মানে মোলারিটি, মনে রাখবা। মোলারিটি বলো বা ঘনমাত্রা বলো, দুইটাই সেম। যেমন এস মানে হচ্ছে মোলারিটি, সি মানে মোলারিটি, বা মোলারিটি মানে হচ্ছে ঘনমাত্রা। সো ঘনমাত্রা ইকুয়াল টু এন বাই ভি, অর্থাৎ একক আয়তনে কি পরিমাণ দ্রব দ্রবীভূত আছে সেটাই হচ্ছে তার মোলারিটি। বুঝতে পেরেছো সবাই? এখন এই কোশ্চেনটাতে না বোঝার কোনো কিছুই নেই, কারণ এখানে সূত্রটা একটু মাথায় রাখতে হবে যে সি ইকুয়াল টু পার্সেন্ট ইনটু 10 ডিভাইড বাই এম। সি ইকুয়াল টু, আমার সূত্রটা কি? সি ইকুয়াল টু পার্সেন্ট ইনটু 10 ডিভাইড বাই এম। এটা হচ্ছে মেইন সূত্র, যেখানে সি হচ্ছে ঘনমাত্রা, পার্সেন্টেজ তো দেওয়াই আছে, আর 10টা হচ্ছে সূত্র থাকবে, এম হচ্ছে তার আণবিক ভরটা। এখন বের করলে দেখবে আনসার যেটা আসে সেটাই। এখন কি আমরা বুঝতে পেরেছি সবাই? এটা একবার করে দেখো। 13 নম্বরটা আনসার কত বলে দেখি, আমরা সবাই একটু কমেন্টে জানাই। এমডি রফিউল ইসলাম বলছে 13A হবে, মানে এ সে শিওর না, হতে পারে বা নাও হতে পারে। সে বলছে কনফিউজড। আচ্ছা, কেন কনফিউজ ভাইয়া? আপনি মানগুলো বসান। পার্সেন্টের মান 12 ইন্টু 10, এম হচ্ছে তার 106, বসান, বসালে কত আসে? আনসার তো 1.13 আসার কথা। আমি দেখেই বুঝতেছি 1.13। আচ্ছা, এই কোশ্চেনটা আমি পারবো আশা করি। এটা একটু উল্টাভাবে দিচ্ছে। উল্টাভাবে বলতে কিরকম, যে আমরা নর্মালি জানি সি ইকুয়াল টু কত? পার্সেন্ট ইন্টু 10 ডিভাইড বাই এম। এখন আমাকে পার্সেন্ট বের করতে বলছে, সো পার্সেন্টটা বের করি। এম ইন্টু সি ডিভাইড বাই 10 ইকুয়াল টু পার্সেন্ট। এখন আমাকে পার্সেন্টটা বের করতে বলছে। এম মানে হচ্ছে তার আণবিক ভরটা, সি হচ্ছে তার ঘনমাত্রা দেওয়া আছে, ভাগ করো, ভাগ করলে যে আনসারটা আসবে সেটাই। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? এতটুকু কি বোঝা গেছে আপনার? আচ্ছা, নেক্সট কোশ্চেন আসতেছি। দ্রবণের মোলারিটির একক কোনটি? একক কোনটা? আচ্ছা, মোলারিটি কি একক আছে? হ্যাঁ, অবশ্যই একক আছে। আমরা মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে সি অথবা এস। মোলারিটি মানে হচ্ছে একক আয়তনে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যাকে মোলারিটি বলে। তাহলে এন এর একক হচ্ছে মোল, ভি এর একক হচ্ছে লিটার, সো মোল পার লিটার।
আনসার হবে মোল পার লিটার। কুমিল্লা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ড থেকে কারা কারা আসো দেখি বলো। কুমিল্লা বোর্ড থেকে কারা কারা আসো। আপনার আরেকটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড, কুমিল্লা আমার খুব কাছের একটা শহর, কাছের একটা বিভাগ, কাছের একটা জেলা, যদি আমি কুমিল্লা থেকে বিলং করি না, বাকিটা বুঝে নাও। আচ্ছা, একটি ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.1। এটা মুখস্থ করা লাগবে। ডেসিমোলার মানে হচ্ছে 0.1। এখন ধরো তোমাকে ডেসিমোলার না, তোমাকে এখানে অনেকভাবে আসতে পারে। যেমন তোমাকে বলতে পারে সেমিমোলার। সেমিমোলার মানে কত? সেমিমোলার কি বললাম? সেমিমোলার। সেমিমোলার মানে হচ্ছে 0.5। আচ্ছা, ধরো তোমাকে বললো মিলিমোলার। মিলিমোলার মানে কত? আবার আসতে পারে সেন্টিমোলার। সেন্টিমোলার মানে কত? পারবা? সেন্টিমোলার মানে হচ্ছে 0.1। না, ভুলে গেছে ভাইয়া। ডেসিমোলার মানে 0.1, সেন্টিমোলার মানে হচ্ছে 0.01, আর মিলিমোলার মানে হচ্ছে 0.001। সেন্টিমোলার মানে হচ্ছে 0.01, ডেসিমোলার মানে 0.1, সেন্টিমোলার মানে 0.01, আর মিলিমোলার মানে হচ্ছে 0.001, আর ডেসিমোলার মানে 0.1, সেমিমোলার মানে 0.5। এই মানগুলা একটু মুখস্থ করে রাখবা, যে কোনো সময় আসতে পারে। ডেসিমোলার যেহেতু বলছে, তাহলে আনসার হবে 0.1। অধরা, সমাপ্তি, মিজানুর রহমান। আচ্ছা, বাকিরা দেখি একটু বলো, পারো নাকি দেখো, একটু দেখি বলো কিভাবে হতে পারে। আনসার 0.1। কোনটি সেমিমোলার দ্রবণ? একটু আগে আমরা এই কোশ্চেনটা পড়েছিলাম, যে সেমিমোলার দ্রবণ মানে হচ্ছে 0.5। অর্থাৎ 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন সেই দ্রবণটাকে আমরা সেমিমোলার দ্রবণ বলে থাকি। এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একটু পড়ে ফেলবা। প্রমাণ দ্রবণ কোনটি? হোয়াট ইজ প্রমাণ দ্রবণ? প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা থাকে, তাকে প্রমাণ দ্রবণ বলে। সো এখানে কোন দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা আছে? এই 4টা দ্রবণ থেকে কোন দ্রবণের ঘনমাত্রা তুমি জানো, অথবা এখানে দেওয়া আছে, দেখি বলো। এটা হচ্ছে ফুললি একটা আইকিউ প্রশ্ন। নন্দিতা, রাফিউল, সাউন্ড এত কম কেন? সাউন্ড তো ঠিকই আছে, সাউন্ড নিয়ে কারো কোনো প্রবলেম আছে? রাসেল আহমেদ, সমাপ্তি সাহা বলছে 17D হবে। আচ্ছা, বাকির একটু দেখি। সমাপ্তি সাহাকে আমি আজকে পিটাবো। আচ্ছা, মাইক দিব, অনেক মাইক দিব। মোর্শেদ, ঠিক আছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? আমরা একটু সবাই একটু কমেন্ট করি, যে আসলে ভুল হোক বা ঠিক হোক, ইউটিউববাসীকে বলতেছি তোমরা কমেন্ট করো, ফেসবুকবাসীকে বলতেছি তোমরা কমেন্ট করো। বোবার মতো আমরা ক্লাস করে না থাকি, আমরা একটু স্পিক করি, আমরা একটু আওয়াজ দিই। সবাই দেখি, সবাই আওয়াজ দাও যে আনসার এখানে কোনটা হচ্ছে। আচ্ছা, সমাপ্তি সাহাকে কেন পিটাবো বলছি? কারণ সমাপ্তি সাহা বলছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আমি আগে বলছি যে প্রমাণ দ্রবণ মানে হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকবে, এখানে 4টার মধ্যে কার ঘনমাত্রা দেওয়া আছে? মোল কি ঘনমাত্রা? না ভাইয়া, মোল মানে হচ্ছে n, ঘনমাত্রা মানে হচ্ছে c অথবা s। তাহলে এখানে ঘনমাত্রা কোনটা? এই যে এটা 1.0 বড় হাতের m। বড় হাতের m মানে কি? বড় হাতের m মানে হচ্ছে মোলার, আর মোলার মানে হচ্ছে ঘনমাত্রা। আর ছোট হাতের m যেটা বলতেছে মোল, এটা হচ্ছে তার n বোঝাচ্ছে, এই যে n, ওইটা মোল। আর বড় হাতের m হচ্ছে মোলার, মোলার মানে হচ্ছে ঘনমাত্রা। সো আনসার হবে ক, 1 মোলার সালফিউরিক অ্যাসিড, যেটা হচ্ছে তার ঘনমাত্রা বোঝাচ্ছে। আমরা কি এটা বুঝতে পেরেছি? আচ্ছা, মোটামুটি আমরা এটা বুঝতে পেরেছি। 500 ml ডেসিমোলার দ্রবণে দ্রবীভূত সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত গ্রাম? এটা কে বলতে পারবা? কার সাহস আছে দেখি বলো। 500 ml ডেসিমোলার মানে হচ্ছে তার ঘনমাত্রা হচ্ছে 0.1। দ্রবণে দ্রবীভূত সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত হবে? সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে কোনটা? Na2CO3। সোডিয়াম কার্বনেট মানে হচ্ছে Na2CO3, যার ভর হচ্ছে 106 গ্রাম, তার আণবিক ভরটা। পরিমাণ বের করতে বলছে, তাহলে সূত্রটা আমরা জানি W বলো MbS/1000। এই সূত্রটা কারা কারা আগে পড়েছো? এই সূত্রটা আসছে কোথা থেকে? এটা আসছে এখান থেকে, যে S = M/V, আবার N = W/M। অর্থাৎ আমরা বলতে পারি কি, S = W 1000/MB। 1000 কেন? কারণ ভিটাকে আমরা অনেক সময় লিটারে প্রকাশ করতে হয়। সো লিটারে প্রকাশ করলে আমরা 1000 দ্বারা ভাগ করি, ভাগ করলে ওটা উপরে চলে আসে। সো W × 1000/MB।
এটা কি S equal to W1000 divided by MB। তাহলে এখান থেকে আমি W equal to যদি বের করি আমার आंसर আছে W equal to MBS divided by 1000। এই সূত্রটা আমরা আগে পড়েছি কিনা বলো, W equal to MBS divided by 1000। আচ্ছা M মানে হচ্ছে তার আণবিক ভর কত 106, ক্যালকুলেশন মারো দেখি সবাই। V equal to কত 500 ml, এই যে ml এ আছে না এজন্য 1000 লিখতে হবে এখানে। S এর মান 0.1, ml এ থাকলে 1000 লিখতে হবে কারণ আপনি এটাকে লিটারে কনভার্ট করে দেন। এখন বাকিটা আপনি লিখে দেন কত आंसर আসবে, বাকিটা আপনি এখানে লিখে দেন। ml থাকলে 1000 লিখতে হবে, কারণ ml এ থাকলে 1000 কেন লিখতে হবে, কারণ সেটাকে আমরা লিটারে প্রকাশ করতে হবে, কারণ আমরা জানি মোলারিটি বা ঘনমাত্রা অলওয়েজ লিটারে রাখতে হয়, লিটারে না রাখলে কিন্তু সমস্যা। সবাই একটু করে ফেলি তাড়াতাড়ি। সাউন্ড একটু কম শোনা যাচ্ছে বলতেছো, আচ্ছা এটা আমি একটু ঠিক করতেছি। সাউন্ড অনেকে বলতেছে একটু কম শোনা যাচ্ছে। আমরা একটু কিছু স্টুডেন্ট কমেন্ট করছে সাউন্ড কম শোনা যাচ্ছে। সাউন্ডটা আমরা একটু দেখতেছি তাহলে যে আসলে সাউন্ড কম শোনা যাচ্ছে কিনা। তোমরা একটু কমেন্ট করো যে সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে নাকি সাউন্ডের কোনো ইস্যু আছে। হ্যাঁ একজন বলছে হ্যাঁ একটু কম। আচ্ছা সো সাউন্ড কম থাকলে আমরা স্পিকারটা চেঞ্জ করে দিব। আচ্ছা ততক্ষণে বলো যে এটা আনসার কত আসছে। একজন বলছে আনসার আসছে কত আসছে আনসার 5.30 গ্রাম। ইয়েস 5.30 গ্রাম ইজ দ্য কারেক্ট আনসার। 5.30 গ্রাম ইজ দ্য কারেক্ট আনসার, তাই না? আমরা কি বুঝতে পেরেছি 5.30টি আমরা বুঝতে পেরেছি নাকি বলো। ওকে ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা 100 ml ডিসিমোলার দ্রবণে কত গ্রাম সালফারিক অ্যাসিড দ্রবীভূত আছে। দেখি এটা আনসার দিকে আমাকে একটু করে দাও দেখি সবাই। 100 ml ডিসিমোলার দ্রবণে কত গ্রাম সালফারিক অ্যাসিড দ্রবীভূত আছে, দেখি এটা আমাকে একটু সবাই করে দাও। এইটার উত্তর আমি একটু জানতে চাচ্ছি সবার থেকে। সেম প্রশ্ন করে দিয়েছি, একটু আমাকে এই উত্তরটা একটু করে দাও তাড়াতাড়ি সবাই। এটা উত্তর একটু করে দাও দেখি সবাই। ওকে একজন বলছে 20D হবে, সবাই পারছো? ইয়েস ভেরি গুড, এটা করে দেওয়ার দরকার নেই, এটা আমরা ইনশাল্লাহ পারবো। আচ্ছা নেক্সট প্রশ্ন আমরা এটাও পারবো, সেম W equal to MBS divided by 1000 দিয়ে আমাদের এটা করা লাগবে। সেম প্রশ্ন আবার আসছে। আচ্ছা এখন আসি নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থতে একটা বিষয় আছে যে সকল যোগের মধ্যে সি থাকে তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলে। স্যার এটা কেমন কথা, আসো একটু বলি। সালফিউরিক অ্যাসিড হচ্ছে H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে HCl, ফসফরিক অ্যাসিড হচ্ছে H3PO4, অক্সালিক অ্যাসিড হচ্ছে H2C2O4। এখন আমি তোমাকে বললাম যে সকল যোগের মধ্যে সি থাকবে তাকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো, কিন্তু এক্সেপশনাল হচ্ছে HCl। এক্সেপশনাল হচ্ছে কি HCl, অর্থাৎ HCl ছাড়া যে সকল যোগের মধ্যে সি থাকবে তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো। আবার বলতেছি HCl ছাড়া যে সকল যোগের মধ্যে সি থাকবে, যেমন সালফিউরিক অ্যাসিডে কোনো সি নাই, এটা প্রাইমারি না। হাইড্রোক্লোরিক অ্যাসিডে সি আছে বাট এটা এক্সেপশনাল, সো এটা হবে না। ফসফরিক অ্যাসিডে কোনো সি নাই, এটা হচ্ছে না। অক্সালিক অ্যাসিডে সি আছে, তো আনসার হবে অক্সালিক অ্যাসিড। মানে যে সকল যোগের মধ্যে সি থাকবে তাকে আমি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলবো, কিন্তু এক্সেপশনাল কোনটা? এক্সেপশনাল হচ্ছে HCl। একটু মাথায় রাখিও, এটা একটু মাথায় রাখিও। বাকি যে কোনো, যেমন আমি তোমাকে যদি বলি
K2Cr2O7 এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? হ্যাঁ, K2Cr2O7 কারণ এখানে C আছে। আচ্ছা আরেকটা কথা, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ মানে হচ্ছে তোমার যে সকল পদার্থকে তুমি হচ্ছে ওজন করতে পারবা, তার ঘনমাত্রা অ্যাকুরেটলি জানতে পারবো, এগুলোকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বলা থাকে আর কি। সো আমরা মোটামুটি এটা বুঝতে পারছি, সবার কাছে জিনিসটা আশা করি ক্লিয়ার। আচ্ছা এরপর আসি NaOH এর 2.5% দ্রবণের ঘনমাত্রা ppm এককে কত বের করতে বলছে, ppm এককে কত বের করতে বলছে। আচ্ছা আমরা কি ppm বুঝি? ppm এর সূত্রটা একটু লিখে ফেলি আসো। ppm ইকুয়াল টু আমরা জানি c ইনটু m ইনটু 10⁻³ c হচ্ছে তার ঘনমাত্রা, m হচ্ছে তার আণবিক ভর। ঘনমাত্রা কত দেওয়া আছে? ঘনমাত্রা তো এখানে দেওয়া নাই। আচ্ছা যখন পার্সেন্টেজ যখন দেওয়া থাকে না তখন আমরা এই নিয়মে করব না, কারণ ঘনমাত্রা এখানে দেওয়া আছে, দেওয়া আছে বলতে সেটা পার্সেন্টেজে দেওয়া আছে, এই জন্য আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব যে ppm ইকুয়াল টু যখন পার্সেন্টেজে দেওয়া থাকবে যে ppm ইকুয়াল টু পার্সেন্ট ইনটু 10⁻⁴। তাহলে পার্সেন্ট কত? 2.5 ইনটু 10⁻⁴। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে आंसर আসবে এটা। অর্থাৎ পার্সেন্টেজ যখন দেওয়া থাকবে তখন ppm ইকুয়াল টু পার্সেন্ট ইনটু 10⁻⁴, পার্সেন্টের মানটা বসাবো 10⁻⁴ দিয়ে গুণ করে দিবা, শেষ। তখন এটা করার দরকার নাই। আর যদি পার্সেন্টেজ যদি দেওয়া না থাকতো, ধরো এখানে ঘনমাত্রা দেওয়া আছে 0.1 মোলার, তাহলে 0.1 এখানে বসাবো, তার আণবিক ভর বসাবো, ইনটু 10⁻³ দিয়ে গুণ করে দিব। আর সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে যেগুলোর কাছে সি নাই, মানে প্রাইমারি বাদ দিলে বাকি সবগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। 23 নাম্বার কারা কারা বুঝতে পারছো দেখি বলো, শর্টকাট মনে আছে? আচ্ছা পিভিটা একটু পড়ে ফেলি। পিভি হচ্ছে এরকম যে পিপিবি ইকুয়াল টু পার্সেন্ট দেওয়া থাকলে পার্সেন্ট ইনটু 10⁻⁷, 3 ঘর বাড়ায় লিখবা। আর পিপিটি হলে পার্সেন্ট ইনটু 10⁻10। আর এখানে হলে পিপিবি ইকুয়াল টু লিখলে 10⁻⁶, পিপিটি হলে আশা করি বুঝতে পারছো যে আসলে কি বলতে যাচ্ছি। আমরা মনে হয় বুঝতে আস্তে আস্তে আমরা মনে হয় বুঝতে পারতেছি, তাই না? আচ্ছা সো সেম এটা কে বলতে পারবা দেখি, বলো তো দেখি। সেম ভাবে করে দেওয়া লাগবে। ppm মানে কত? c এর মান কত? m এর মান কত? গুণ করো, গুণ করে যা आंसर আসবে তাই বসাই দাও। গুণ করে এখানে যে आंसर আসবে সেটাই বসাই দিতে হবে। আমরা একটু গুণ করে ফেলি, সবাই একটু কমেন্টে একটু জানাই দিই যে এটা आंसरটা কত আসছে তাড়াতাড়ি। এভরিওয়ান সবাই একটু आंसरটা একটু বলে দিই যে কত আসছে। নন্দিতা ভৌমিক 4900, ইসরাত জাহান তোমার आंसरটা বলো। আতিক হোসেন নিলয়, এমডি সুমন হোসেন, এ অনেক আগে আছে। आंसर হবে 4000 কত বলছো? 900 ppm। পারবো তো? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এরপরে এগুলো যে উপযুক্ত নির্দেশক, এগুলা হচ্ছে ইয়া পড়া, এগুলো পারবা, এগুলা তোমাদের চার্ট দিলে তোমরা ওখান থেকে পড়ে নিতে পারবা আর কি। আচ্ছা এই প্রশ্নগুলোতে একটু আসি। এমসিকিউ নাম্বার 30, এগুলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন জারণ বিজারণে চলে আসছি আর কি। সো বলছে কপার সালফেট প্লাস পটাশিয়াম আয়োডাইড মিলে এটা হয়েছে, বলছে বিজারক কোনটি। আচ্ছা বিজারক চেনার জন্য একটা ওয়ে হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে বিজারক ইলেকট্রন গ্রহণ করে নাকি ত্যাগ করে। বিজারক হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। বিজারক ইলেকট্রন ত্যাগ করে, জারক হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। সো বিজারকের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে। সো এখানে যে ইলেকট্রন ত্যাগ করবে সেই বিজারক হবে, অর্থাৎ ইলেকট্রন ত্যাগ মানে তো জারণ, তাহলে বিজারক কে হবে? যার জারণ ঘটবে। বুঝতে পারছো?
যার জারণ ঘটে সেই হচ্ছে বিজারক। এখানে জারণ ঘটছে এটাকে দেখতে হবে। সো কপার হচ্ছে এখানে +2, তার চার সংখ্যা +2 থাকে। এখানে তার চার সংখ্যা কত কপারের বের করলে দেখো তো, কপারের চার সংখ্যা বের করবো twice x - 4 = 0, twice x = 4, x = 2। না, আবার এখানে ভুল হয়েছে, এটা -4 হবে না, twice x কপারের আয়োডিনের জারণ সংখ্যা -1, দুইটার জন্য -2 হবে = 0, তাহলে x = কত হবে +1 হবে। তাহলে কপারের জারণ সংখ্যা এখানে +1, +2 থেকে সে কোথায় গেছে +1 এ গেছে, +2 থেকে +1 এ গেলে চার্জের সংখ্যা কমে গেছে, চার্জের সংখ্যা কমে গেলে বিজারণ হয় নাকি জারণ হয়, চার্জের সংখ্যা কমে গেলে বিজারণ হয়, তাহলে বিজারণ যার হয় তাহলে সে জারক, তাহলে এখানে কপার হচ্ছে এখানে কি জারক। স্যার আবার একটু ক্লিয়ার করেন, বুঝতেছি না, আমি আবার বলতেছি। প্রথমত হচ্ছে যার বিজারণ ঘটে সে জারক, যার জারণ ঘটে সে বিজারক, মানে উল্টা চিন্তা করবা, যার বিজারণ ঘটে সে জারক, যার জারণ ঘটে সে বিজারক, উল্টা চিন্তা করবা, বুঝছো? আচ্ছা, আবার জারণ হচ্ছে কিনা সেটা কিভাবে বুঝবো? সেটা বোঝার জন্য যে চার্জের সংখ্যা বুঝতে হবে, চার্জের সংখ্যার কি পরিবর্তন আসছে, চার্জের সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ বৃদ্ধি পেলে জারণ, চার্জের সংখ্যা কি হ্রাস পেয়েছে, হ্রাস পেলে বিজারণ। বাস এই দুটো জিনিস একটু মাথায় রাখবা, যার জারণ ঘটে সে বিজারক, যার বিজারণ ঘটে সে জারক, এটা। এবং আরেকটা হচ্ছে চার্জের সংখ্যা বৃদ্ধি পেলে জারণ, চার্জের সংখ্যা হ্রাস পেলে বিজারণ। চার্জের সংখ্যা +2 থেকে +1 এ গেছে, হ্রাস পাইছে বিজারণ, তাহলে বিজারণ যার হবে সে হবে জারক, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসি, এরপর আমি আয়োডিন নিয়ে একটু চিন্তা করি। আয়োডিনের জারণ সংখ্যা এখানে কত -1, আর এখানে কত বলো, এখানে কত, আয়োডিন এখানে -1, আর এখানে তার হচ্ছে যে আমি যদি বের করি 2, কপারের জারণ সংখ্যা এখানে 1 না, সো এখানে আনসার হবে 2, একটু বের করি, তারা ওয়েট করো। সো কপারের জারণ সংখ্যা কত 1, সো দুইটার জন্য 2, আর এখানে হচ্ছে twice x = 0, সো 2 = twice x, x = এখানে 1, এখানেও 1, এখানেও আয়রনের জারণ সংখ্যা কত 1, শুধু 1ই আসছে, 1 থেকে বেশি আসে নাই, 1 আসছে। এটা কেমনে পসিবল? কপারের জনসংখ্যা হচ্ছে +1 আসছে, আমরা এখানে একটু দেখি তো, দুইটার জন্য 2 লিখছি মাইনাস, হ্যাঁ এটা 1ই আসছে, এটা 1, এটা 1, অর্থাৎ আয়োডিনের জনসংখ্যা -1 ছিল, -1 থেকে +1 এ গেছে। এখন দেখো তো, -1 থেকে যদি +1 এ যায়, তার চার্জের সংখ্যা কি পাইছে, বৃদ্ধি পাইছে, চার্জের সংখ্যা বৃদ্ধি পাইলে তার জারণ ঘটছে, আর যার জারণ ঘটে সেই বিজারক, তাহলে এখানে আয়োডিন হচ্ছে বিজারক, বিজারক বলছো না, তাহলে এখানে আয়োডিনটা হচ্ছে তার বিজারক, এখানে আয়োডিনটা হচ্ছে বিজারক, আয়োডিন হচ্ছে বিজারক। এখানে কোন আয়োডিন বিজারক হবে, I2 নাকি I-, দেখি বলো। I-, কেন? কারণটা হচ্ছে I- হচ্ছে কি হয়েছে, তার জারণ ঘটছে। I-, খেয়াল করে দেখো, I-, সে ইলেকট্রন ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করে সে I2 তে পরিণত হয়েছে, বুঝতে পারছো? বুঝতে পারছো? নর্মালি এখানে 2 মোল আয়োডিন থাকে, এটা আমি সমতাকরণ করার জন্য পরে আমি 2 লিখে দিই। নর্মালি সে ইলেকট্রন ত্যাগ করে, অর্থাৎ তার জারণ ঘটছে। বেসিক্যালি এটা বোঝানো হচ্ছে যে আয়োডিন মাইনাস থেকে আয়োডিন +1 এ গেছে, মাইনাস থেকে +1 মানে চার্জের সংখ্যা বৃদ্ধি পাইছে, চার্জের সংখ্যা বৃদ্ধি মানে হচ্ছে তার জারণ ঘটছে, আর যার জারণ ঘটে সেই হচ্ছে বিজারক, তাহলে আনসার হবে আয়োডিন মাইনাস। অনেকে আবার বলতে পারো স্যার I2 কেন হয় নাই, স্যার I2 হতে পারতো, আরে ভাইয়া জারণ কার করছে, I- এর, অর্থাৎ I- ইলেকট্রন ত্যাগ করছে, যে ত্যাগ করে তার তো জারণ ঘটে, তাহলে I2 তো জারণ হয়নি। বুঝতে পেরেছেন আপনারা? আপনারা কি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি আপনাদেরকে?
আবার মনে হয় আমি তোমাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এই আয়নটিতে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? এটা আসলে জারণ, জারক হবে না, এটা হবে জারণ। জারণ মান কত? আমরা একটু জারণ মানটা একটু বের করে ফেলি, যে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান এখানে কত। কোবাল্ট অ্যামোনিয়া আয়নটিতে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান কত? আসলে একটু বের করে ফেলি। সো কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এখানে কোবাল্ট, কোবাল্টটা হচ্ছে তার কেন্দ্রীয় পরমাণু, সো এটাকে এক্স ধরতে হবে। আর অ্যামোনিয়া হচ্ছে তার লিগ্যান্ড, সো অ্যামোনিয়া হচ্ছে লিগ্যান্ডের কোনো কি থাকে না, চার্জ থাকে না, সো লিগ্যান্ডের চার্জ সংখ্যা হচ্ছে 0 ইকুয়াল টু কত 3, তাহলে आंसर হবে +3। এটা একদম ইজি, এটা একদম ইজি। আমরা এটা কি বুঝতে পেরেছি? নরিন নীলা, ইয়েস, আমরা এটা বুঝতে পেরেছি। এখন আসি 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে কত গ্রাম পটাশিয়াম ডাইক্রোমেট প্রয়োজন। এটা হচ্ছে ভাই ডিফারেন্ট প্রশ্ন, এটা আমাদের একটু সলভ করতে হবে। 10 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে একটু শিখিয়ে দিচ্ছি এটা কেমনে আসলে করতে হয়। এটা সূত্র হচ্ছে এরকম যে N1 = N2। এখানে আমাদের সূত্র অনেকগুলোই আছে, যে আমরা ধরো এটা গ্রাম গ্রাম দিয়ে বের করতে বলছে, সো W1/M1 = W2/M2। আমরা পড়ছিলাম না যে N = W/M, এখান থেকে করতে হবে। সো W1 এর মান দেওয়া আছে 10 গ্রাম। আবার ফেরাস সালফেটের আণবিক ভর কত বলতে পারবে কেউ? ফেরাস সালফেটের আণবিক ভর হচ্ছে 151, মোস্ট প্রবাবলি 151, আমার যতটুকু মনে পড়ে। দেখি তুমি হিসাব করে দেখো ফেরাস সালফেটের ভর কত, 151 নাকি অন্য কিছু? হিসাব করে দেখবা 151 আসার কথা, নাহলে 152 আসার কথা। আমরা হিসাব করে দেখতে পারি ফেরাসের ভর হচ্ছে 55.85, সো 55 হিসাব করি, সালফার হচ্ছে 32, অক্সিজেন হচ্ছে 16 4 64, তাহলে হিসাব করে দেখো 4 2 6 6 5 11, 11 1 7 7 3 10, 10 এবং 5 মিলে 15, সো आंसर হবে 151। 151 মানে সেটাকে 152 লেখা যায়, সো 152 লিখবো। আচ্ছা, এরপরে আসি W2 হচ্ছে বের করতে বলছে। আর এখানে M2 হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের আণবিক ভর কত 294। কিন্তু আমরা একটা মিস্টেক করছি, মিস্টেক হচ্ছে এখানে আমাদেরকে E1 দিয়ে গুণ করা লাগবে, অর্থাৎ এটা তুল্য সংখ্যা সহ হিসাব করা লাগে, দুই দিকে তুল্য সংখ্যা হিসাব করা লাগবে। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা কত আর পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত? পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে কত দেখি আমাকে কমেন্টে জানাও। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা আমাকে কমেন্টে জানাও। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা হচ্ছে 6, আর ফেরাস সালফেটের তুল্য সংখ্যা হচ্ছে 1। তুল্য সংখ্যাকে আমরা বুঝি না, বুঝলে কিন্তু খবর আছে তোমাদের। সো 294 × 10, 152 × 6, বাকিটা ক্যালকুলেশন করো। $3.22 gram is the correct answer. ওকে, অম্লীয় মাধ্যমে হাফ মোল KMnO4 কত মোল ফেরাস সালফেটকে জারিত করতে পারে? আচ্ছা আসো এটা একটু বুঝাই ফেলি। আমাদেরকে এখানে আসলে বুঝতে হবে যে 1 মোল KMnO4 সমান কত মোল FeSO4, এটা বুঝতে হবে একটু। 1 মোল KMnO4 সমান কত মোল FeSO4, এই জিনিসটা আমাদেরকে একটু বোঝা লাগবে। এই জিনিসটা আমার কি করা লাগবে, বোঝা লাগবে। কারণ এটা বোঝার জন্য আমাদেরকে তুল্য সংখ্যা বের করা লাগবে, কারণ তুল্য সংখ্যা তুমি যদি বের করতে পারো তুমি ইজিলি মোল সংখ্যা বের করতে পারবা। যেমন আমি একটু আগে বললাম যে তুল্য সংখ্যা কেমনে বের করে, KMnO4 হচ্ছে জারক, জারকের তুল্য সংখ্যা কেমনে বের করে, এটা আসলে অনেক বেসিকের বিষয় আছে, না পারলে আমাকে একটু কমেন্ট করো, নাহলে বোঝানো লাগবে।
1 মোল KMnO4 এই KMnO4 এর তুল্য সংখ্যা হচ্ছে কত জানো 5 তুল্য সংখ্যা কত 5 একটু বুঝাই বলি কেমনে আসছে এটা আমি যখন ম্যাঙ্গানিজ হিসাব করতেছি KMnO4 এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ম্যাঙ্গানিজ এই ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত জানো এখানে +7 সো ম্যাঙ্গানিজ +7 থাকে নরমালি কি হয় যে MnO4 মাইনাস তার জারণ সংখ্যা কিন্তু +7 সো নরমালি কি করে MnO4 থেকে সে Mn2+ এ পরিণত হয় অর্থাৎ তার জারণ সংখ্যা +7 থেকে +2 তে আসে +7 থেকে মানে এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কিন্তু +7 সো +7 থেকে +2 তে আসার সময় সে কিন্তু 5টা ইলেকট্রন গ্রহণ করে অর্থাৎ 5টা ইলেকট্রন গ্রহণ করে সে Mn2+ এ যায় এইজন্য তার তুল্য সংখ্যা হচ্ছে 5 এখন ম্যাঙ্গানিজের KMnO4 এর তুল্য সংখ্যা যদি 5 হয় অর্থাৎ তার তুল্য সংখ্যা E1 = 5 আবার FeSO4 এর সেম সেই কিন্তু বিজারক হচ্ছে যতটা ইলেকট্রন ত্যাগ করবে ঠিক ততটা হচ্ছে তার তুল্য সংখ্যা তো তুল্য সংখ্যা নিয়ে কাদের সমস্যা আছে একটু দেখি বলো কে বলতে পারবা তুল্য সংখ্যা কি বুঝতে পারছো আচ্ছা তাহলে তুল্য সংখ্যাকে যদি বিনিময় করে দাও মানে রূপান্তর করে দাও যে ধরো 1 মোল KMnO4 সমান কত মোল FeSO4 কেমনে বের করব অর্থাৎ এই KMnO4 এর যে তুল্য সংখ্যা পাইছি সেই তুল্য সংখ্যাটাকে FeSO4 এর সাথে পাঠিয়ে দাও আর FeSO4 এর যে তুল্য সংখ্যা পাইছি সেটা এখানে পাঠিয়ে দাও তাহলে আমি এখানে দাঁড়াচ্ছে কি এখানে দাঁড়াচ্ছে যে 1 মোল KMnO4 সমান ওই 5টাকে ওই দিকে পাঠিয়ে দিব 5 মোল FeSO4 এখন ওরা বলছে যে হাফ মোল KMnO4 সমান কত মোল FeSO4 তাহলে বের করো হাফ মোল সমান আসো 1 মোল সমান যদি 5 মোল FeSO4 হয় হাফ মোল সমান 2.5 মোল হবে দেখছো কত ইজিলি বের করে ফেলছি জাস্ট তুল্য সংখ্যা বের করা লাগবে তুল্য সংখ্যা এটা যে পারবা না সে এই ম্যাথটা করতে পারবে না তুল্য সংখ্যা নিয়ে বেসিক ক্লিয়ার আছে কিনা একটু বলো আমাকে একজন বলছে ইটস রাকিব আল হাসান ক্লিয়ার নাই আচ্ছা তুল্য সংখ্যা বিষয়টা হচ্ছে কি যে তুমি KMnO4 এর MnO4 তার জারণ সংখ্যা +7 সে 5 ইলেকট্রন গ্রহণ করে Mn2+ এ পরিণত হয়েছে অর্থাৎ এখানে তার তুল্য সংখ্যা হচ্ছে 5 আর ওদিকে হিসাব করলে তার তুল্য সংখ্যা হচ্ছে 1 তুল্য সংখ্যা বিনিময় করলে তার মূল সংখ্যাটা পাওয়া যায় এটা হচ্ছে বিষয় আর কি আচ্ছা তো আমাদের এখানে आंसर কি 2.5 আসছে হ্যাঁ আসছে এখন আসি এই ম্যাথটা একটু সলভ করতে হবে কে পারবে ম্যাথটা সলভ করতে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখি এই ম্যাথটা নিয়ে কার অভিব্যক্তি কেমন এই ম্যাথটা কখনো কেউ আগে দেখেছো কিনা একটু বলো আমরা কি এই ম্যাথটা সলভ করতে পারবো নিজে নিজে এই ম্যাথটা কি আমরা নিজে নিজে সলভ করতে পারবো একজন বলছে না ভাইয়া পারবো না বাকিরা কি বলছে দেখি সুচি অধরা রামেসা আচ্ছা আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে আসলে কারা কারা পারবা কারা কারা পারবা না একটু ম্যাথটা একটু বুঝাই দিই এসটিপি তে 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন তার আগে আমাকে বলো পটাশিয়াম ক্লোরাইডের সংকেতটা কি পটাশিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে KClO3 আর KClO3 টা কিভাবে আসে একটু দেখো তো KClO3 টা বিক্রিয়াটা একটু বুঝতে হবে KClO3 টাকে তুমি যদি বিয়োজন করো 2KCl বের হয় আর একটা হচ্ছে O2 বের হয় 2 মোল KCl এবং 3 মোল O2 বের হয় পরে এটাকে সমতাঙ্করণ করা হয় মানে বেসিক্যালি এটা কিন্তু এরকমই আসে প্রথমে কিন্তু এরকমই আসে বুঝো একটু ভালোভাবে বুঝো যে KClO3 কে বিয়োজন করলে KCl এবং O2 বের হয় পরে এটাকে সমতাঙ্করণ করা লাগে কি রকম এখানে KCl আর O3 তো মিলতেছে না O3 আছে এখানে 3টা এখানে আছে 2টা তো এটা পরে সমতাঙ্করণ করে এরকম যে 2KCl 3O2 আর এদিকে 2 দিয়ে দিই
সমতকরণটা এখানে ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেটা পরে বলতেছি। অর্থাৎ 2 মোল পটাশিয়াম পার ক্লোরেটকে আমি যদি বিয়োজন করি তাহলে আমার 2 মোল KCl এবং 3 মোল O2 উৎপন্ন হয়। এখন তুমি যখন কোশ্চেনটা পড়তেছো, পড়ার পরে কিন্তু এটা কিন্তু তোমার মাথায় আসে নাই। কেন মাথায় আসে নাই? এক হচ্ছে তুমি পটাশিয়াম ক্লোরাইডের সংকেত জানো না, আর তুমি যদি জেনেও থাকো তাহলে তুমি বুঝতেছো না যে পটাশিয়াম ক্লোরাইডকে বিয়োজন করলে কি পরিমাণ অক্সিজেন তৈরি হয়। এখন এটাকে সমতকরণ করতে হবে। তো সমতকরণের একটা শর্টকাট টেকনিক আছে, এখন ওই টেকনিকে না যাই, কারণ ওই টেকনিকটা এখানে ফলো করতে গেলে আমার সময় চলে যাবে। এই জন্য এই বিক্রিয়াটা মাথায় রাখতে হবে যে 2 মোল KCl থেকে কত, মানে 2 মোল KCl থেকে আমি বিয়োজন করলে কত মোল KCl এবং কত মোল O2 উৎপন্ন হয়, এটা আমাকে মাথায় রাখতে হবে। এটা আমাকে কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন দেখো তো 22.4 লিটার অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন হচ্ছে। তাহলে আমি একটু বলি, এখানে আমাকে বের করতে বলছে পটাশিয়াম পার ক্লোরাইড, তাহলে এটার কি বের করতে বলছে? গ্রাম, ভর বের করতে বলছে। আগে ফার্স্ট এটার ভর বের করি। এটা ভর কত হবে? পটাশিয়ামের ভর হচ্ছে 40 মানে 39 হিসাব করো, 39 হিসাব করো। আর ক্লোরিনের ভর হচ্ছে 35.5, আর অক্সিজেনের ভর হচ্ছে 48। তাহলে এটা তুমি যদি হিসাব করে দেখো কত আনসার আসতে পারে দেখি বলো। এটা হচ্ছে ধরো 48, 40, 40, 40, তাহলে আনসার আসে এটা কিন্তু 120। তাহলে 120 থেকে একটু বেশি আসবে, সেটা আনসার আসবে মনে হয় 122, 122 দশমিক সামথিং। 122 দশমিক সামথিংকে 2 দ্বারা গুণ করলে, যেহেতু এটা 2 মোল আছে না, সো 2 দ্বারা গুণ করলে আনসার আসবে 245। এটা এক্সাক্ট একটা অ্যামাউন্ট আছে 245 দশমিক সামথিং। আচ্ছা, এরপরে বলছে 22.4 লিটার অক্সিজেন। অক্সিজেনকে লিটারে রাখতে হবে, পটাশিয়াম পারক্লোরাইডকে গ্রামে রাখতে হবে। দেখো এটাকে গ্রামে রাখতে হবে, এই জন্য এটা গ্রামে নিয়ে গেছি। আবার অক্সিজেনকে লিটারে রাখতে হবে, তাহলে এখানে কত মোল অক্সিজেন বেরোচ্ছে? 3 মোল। 1 মোল অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার। তাহলে 3 মোল যেহেতু বেরোচ্ছে, তাহলে তার আয়তন কত হবে? 3 দ্বারা গুণ করো, 3 দ্বারা গুণ করলে আনসার আসবে কত? 67.2 লিটার। তাহলে দাঁড়াচ্ছে কি 67.2 লিটার। তাহলে আমি একটু ম্যাথটা একটু করে দেখি, আসো তো। 67.2 লিটার অক্সিজেনের জন্য 245 গ্রাম কি দরকার? পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন। তাহলে 1 লিটারের জন্য কত এবং 22.4 লিটারের জন্য কত বের করে ফেলো। 22.4 লিটারের জন্য বের করে ফেললাম। ক্যালকুলেশন করলে মোস্ট প্রবাবলি এটা আনসার আসার কথা 81.73 মনে হয়। দেখি বলো আমার সাথে সাথে একটু বলো মিলে কিনা। 81.73 গ্রাম। If I am not wrong, then that is the correct answer. Yes, 81.73. একটু বলো দেখি কারা কারা আমরা এই ম্যাথটা বুঝতে পেরেছি। এই ম্যাথটা তোমরা এখনো স্টিল কমেন্ট করতেছো না? স্টুডেন্টরা কমেন্ট করো। ফেসবুক বাসীদেরকে বলতেছি যে যত বেশি কমেন্ট করবো তত বেশি কিন্তু আসলে ভিডিওটা রিচ পাবে এবং অনেকগুলো স্টুডেন্ট এই ভিডিওটা দেখতে পারবে। কারণ যাদের আসলে পরিমাণগত রসায়নের সমস্যা, তারা এই ক্লাসটা করলে তাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, সো মোটামুটি আমরা বুঝতে পেরেছি এসটিপিতে 65 গ্রাম O3 গ্যাসের আয়তন কত? এটা কে বলতে পারবা? O3 মানে হচ্ছে ওজন গ্যাস। O3 মানে হচ্ছে ওজন গ্যাস। ওজন গ্যাসের আয়তন যদি বের করো, মানে গ্রাম যদি বের করো, 16 × 3 48। সো এটা আনসার হবে 48 গ্রাম। তাহলে 48 গ্রাম সমান 1 মোল O3। 1 মোল O3 কিন্তু আবার আয়তন যদি বের করি 22.4 লিটার। তাহলে 1 গ্রামে কত? 65 গ্রামে কত বের করে ফেলো। আসান যদি দিচ্ছে, এই জন্য আমরা 2 মিনিট চুপ থাকি।
আমরা কি এটা বুঝতে পারি? স্যার আনসার হচ্ছে 67.2 লিটার। ইয়েস, এটাই আনসার। আসলে কি 67.2? হিসাব করে দেখো, 1 গ্রামে কত, 65 গ্রামে কত। 65 গ্রামে আমরা যদি হিসাব করে দেখি তাহলে আনসার আসার কথা 22.4 ইন্টু 48 ডিভাইড বাই 65। হিসাব করে দেখো, হিসাব করলে যা আনসার আসে তাই। 30.33 আসবে। তোমার ক্যালকুলেশন ভুল হয়েছে, রাকিবের ক্যালকুলেশনটা ভুল হয়েছে। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট তাপীয় বিয়োজন উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত? আসলে একটু করে ফেলি। ক্যালসিয়াম কার্বনকে তুমি যদি বিয়োজন করো, ক্যালসিয়াম অক্সাইড বের হয় আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হয়। ক্যালসিয়াম অক্সাইড বের হয় আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হয়। আপনারা একটু বুঝেন, ক্যালসিয়াম অক্সাইড বের হয় আর একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বের হয়। ক্যালসিয়াম অক্সাইড বের হয় আর একটা হচ্ছে কি বের হয়? কার্বন ডাইঅক্সাইড বের হয়। আচ্ছা, এখন ওরা বলছে যে 50 গ্রাম, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনের ভর কত একটু বের করি। ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, কার্বনের হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 3 48। তাহলে 48 × 12 হচ্ছে 60, 60 এবং 40 যোগ করলে 100 গ্রাম। তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনের ভর হচ্ছে 100 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। এখানে সমতাকরণ করার দরকার নেই, কারণ সমতাকরণ পারফেক্টলি মিলে গেছে। বুঝতে পারছো? আচ্ছা, তো ওরা বলছে কার্বন ডাইঅক্সাইডের ভর বের করতে হবে। তাহলে 100 গ্রামে বের হয় 44 গ্রাম, 50 গ্রামে বের করে হলো 44 ইন্টু 50 ডিভাইড বাই 100। কাটাকাটি করলে 2 আর 40কে করলে 22, তাহলে আনসার হবে 22 গ্রাম। মনে হচ্ছে আমি একাই ক্লাস করছি। না, এখানে আসলে অনেকগুলো স্টুডেন্টই ক্লাস করতেছে, বাট প্রবলেম হচ্ছে ওরা রেসপন্স কম করতেছে, এটাই হচ্ছে প্রবলেম। হ্যাঁ, রেসপন্স আসলেই কম। ক্লাস করতেছে অনেকেই, এতক্ষণ পর্যন্ত টানা 200 জন স্টুডেন্ট ক্লাস করতেছিল, এখন 132 জন স্টুডেন্ট ক্লাস করতেছে। সো তোমরা ধৈর্য কম আর কি তোমাদের। আচ্ছা, এসটিপিতে গ্যাসের মোলার আয়তন কত সেটা জানি, 22.4 লিটার ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, না এসটিপি, এটা এসএটিপি হবে, তাহলে এটা ভুল হয়েছে। এসটিপি বলছে না, এসটিপি হলে 22.4 লিটার হবে। তবে এসএটিপি বললে কত হয় আনসার বলো দেখি? এটা তোমাদেরকে জানাই দিবা। এসএটিপি মানে কত? এসএটিপি মানে হচ্ছে 24.789 লিটার। আচ্ছা, ডিএম কিউব মানে কি? ডিএম কিউব মানে হচ্ছে লিটার। যাহাই ডিএম কিউব তাহাই হচ্ছে লিটার। ডিএম কিউব আর লিটার কিউব সেম। ডিএম কিউব মানে হচ্ছে ডেসিমিটার কিউব। সো এটা লিটার সেম জিনিস। হ্যাঁ, সো বলছে -273 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেনের মোলার আয়তন কত? কে বলতে পারবা? -273 ডিগ্রি সেলসিয়াসে নাইট্রোজেনের মোলার আয়তন কত? এটা আনসার কত হবে? 0। যখন -273 ডিগ্রি সেলসিয়াস থাকবে তখন তার মোলার আয়তন হবে 0। এটা একটু মুখস্থ করতে হবে। -273 থাকলে তার মোলার আয়তন হবে কত? 0। আচ্ছা, এই ম্যাথটা যে সলভ করতে পারবা তাকে আমি কিটক্যাট চকলেট পাঠিয়ে দিব। তার জন্য একটা কিটক্যাট চকলেট থাকবে। সময় হচ্ছে 45 সেকেন্ড। 45 সেকেন্ডের মধ্যে এই ম্যাথটা সলভ করতে হবে। দেখি বলো। স্যার একটা বিপদে পড়ছি, আপনাদের কোর্স কিনতে যাচ্ছি, মনে হয় কিছু সমস্যা হয়েছে। হ্যাঁ, কি সমস্যা হয়েছে? সমস্যা থাকলে 16910 নাম্বারে কল দাও। এই ম্যাথটা, এই কোশ্চেনটার সঠিক উত্তর দেওয়া লাগবে। সময় হচ্ছে 45 সেকেন্ড, অলরেডি কিন্তু 20 সেকেন্ড চলে গেছে। কে সলভ করে দিতে পারবা দেখি বলো।
আবিদ বলছে যে একটা বিপদে পড়েছি, আপনাদের কোর্স কিনতে যাচ্ছি কিন্তু একজন টাকা হোয়াটসঅ্যাপে নাম্বার দিছে। হোয়াটসঅ্যাপে কে হতে পারে? তুমি আমাদের পেজে মেসেজ দাও অথবা আমাদের হেল্পলাইনে কল করো, বুঝতে পারছো? আবিদকে বলতেছি, উল্টাপাল্টা মানুষকে হোয়াটসঅ্যাপের নাম্বার দিয়ে বা বিকাশ করে তো লাভ নেই। হ্যাঁ, আমাদের 16910 নাম্বারে কল দাও, কল দিয়ে জিজ্ঞেস করো যে কীভাবে হ্যাঁ কোর্সে ভর্তি হব, জিজ্ঞেস করলে হয়ে যাবে। আশরাফ বলতেছে ভাই 39B হবে। বাকিদের দেখি, বাকিদের কি অবস্থা, বাকিরা কি বলতেছে একটু দেখি, বাকিরা কি বলে। আচ্ছা, স্টিল এখনো আমি কারো কমেন্ট দেখতেছি না, হয়তো তারা টাইম নিচ্ছে টাইম নিচ্ছে টাইম নিচ্ছে টাইম নিচ্ছে। তো টাইম দিতে থাকবো, ততক্ষণে আমি সলভ করাতে দিতে থাকি। সলভ করলে আমি তো আনসার সবারটা দেখবো, দেখলে তখন বুঝতে পারবো আর কি। বলছে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে এতটি অণু সরিয়ে নিলে কি পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট অবশ্যই থাকবে। তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে, যে এটার ভর বের করতে হবে, এটার ভর বের করা লাগবে। এটার ভর বের করতে পারলে আনসার পেয়ে যাব, কারণ এটার ভর বের করতে পারলে যে পরিমাণ ভরটা পাবো সেই ভরটা 10 গ্রাম থেকে বাদ দিয়ে দিব। আচ্ছা, কেমন বের করে আসো। প্রথমত হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ভর কত, 100 গ্রাম। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, আমরা জানি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমান 1 মোল, আবার 1 মোল সমান 6.02 × 10^23। আচ্ছা, তাহলে 100 গ্রাম সমস্যা যদি এত হয়, তাহলে এখন আমাকে কি করতে হবে বলো বলো। তাহলে 6.02 × 10^23টি ক্যালসিয়াম কার্বনেটের ভর, ক্যালসিয়াম কার্বনেট অণুর ভর হচ্ছে 100 গ্রাম। ভালোভাবে বুঝো, তাহলে একটির কত আর এতটির কত। তাহলে এতটি বের করে 2 × 10^29, তাহলে এতটির ভর বের করতে হবে। তাদের ভর কেমনে বের করবো, 100 কাজ শেষ। আমরা এতটি অণুর ভর পেয়ে গেছি। কেমনে পাইছি স্যার একটু দেখান না, আসো। আমাদের আনসার আসছে কত, লা হাওলা ওয়ালা কুওয়াতা। আমাদের তো একটা ভয়ঙ্কর রকমের একটা আনসার চলে আসছে। এতটি ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 গ্রাম। 1 গ্রামের কত, এতটি অণুর ভর কত, একটু ওয়েট করো। 100 গ্রাম 100 ডিভাইডেড বাই কত হবে, 6.02 আমাদের এখানে কোথাও মিস্টেক হয়েছে। আচ্ছা, কোনো ব্যাপার না, ভুল আছে আনসার, সময় কম। আচ্ছা, সময় কম বলতেছ। আচ্ছা, এইটা আমি একটু দেখি তো এখানে কি কোনো মিস্টেক আছে, এই প্রবলেমটা এরকম কেন আসলো। এতটি ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100 গ্রাম, এতটি 229, এতটি অণুর ভর কত। আমরা এতটুকু সরে নিতে, তাহলে এটার ভর বের করা লাগবে, তাই তো? এটার ভর আমাদেরকে বের করা লাগবে। তাহলে এতটি ক্যালসিয়াম কার্বনেট অণুর ভর হচ্ছে 100 গ্রাম। 1 মোল ক্যালসিয়াম সমান 100 গ্রাম না, 100 গ্রামই তো, ঠিক আছে। তাহলে একটির কত, 20×10^29টির কত। এখানে কি কোনো ইয়ার মিস্টেক, কোনো ডেটার মিস্টেক আছে, কোনো ডেটা মিস্টেক আছে মনে হয়। আচ্ছা, এই ভাইয়া মনে হয় প্রশ্ন ভুল আছে। হ্যাঁ, এটাতে একটা প্রশ্ন সমস্যা আছে, আমি একটু দেখে নিব এটা। সো দেখি, আমি তোমাদেরকে এটা পরে সলভ করে দিব। তো যাই হোক, 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত,
এটা কে বের করতে পারবা? 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? আচ্ছা 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর বের করতে বলছে আমাকে। 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর আমাকে বের করতে বলছে। কেমনে বের করতে পারবো দেখি বলো। 1 মিলিমোল সালফিউরিক অ্যাসিডের ভর কত? তাহলে আমরা জানি n নরমালি জানি W/m। তাহলে 1 মিলিমোল মানে হচ্ছে সেটা কত হবে? 1 মিলিমোল মানে হচ্ছে n = 1/1000। জানো 1 মিলি মানে হচ্ছে এটা 1/1000 হয়। 1/ কত হয়? 1000 হয়। কেন? কারণ মিলি বলছে, 1 মোল বলে না। 1 মোল বলে শুধু 1 মোল হতো। তাহলে 1 মিলিমোল মানে হচ্ছে 1 মোলের 1000 ভাগ। অর্থাৎ 1000 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিলিমোল। তাহলে n এর মান হবে 1/1000। w এর মান কত হবে বের করতে হবে? m এর মান হচ্ছে 98। তাহলে এখন বের করো 98/1000 ইজ দ্য কারেক্ট आंसर। ক্যালকুলেশন করলে आंसर কত আসে? 98/1000 মানে হচ্ছে आंसर আসবে 0.098 মোস্ট প্রবাবলি 0.098 আসার কথা। আমরা তো একটু দেখিনি। তাহলে 1 মিলিমোল মানে বুঝতে পেরেছো? 1 মিলিমোল মানে কি? 1 মিলিমোল মানে কি বুঝতে পেরেছো? 1 মিলিমোল মানে হচ্ছে 1/1000। 1/1000 বুঝতে পেরেছো সবাই এটা? 1 মিলিমোল মানে কি? আচ্ছা এই ম্যাথটা আমি তোমাদেরকে একটু আগে সলভ করে দিয়েছিলাম, মনে আছে? যে কত গ্রাম KClO3 কে উত্তপ্ত করলে STP তে 17 লিটার অক্সিজেন পাওয়া যাবে। কত লিটার? 17 লিটার অক্সিজেন পাওয়া যাবে। এই ম্যাথটা আমরা কেমনে সলভ করব একটু দেখি বলো। সেম ম্যাথ আবারও দিছে, মনে আছে কিনা দেখি বলো। 200 আমরা বলছিলাম যে 67.2 লিটার অক্সিজেন পাওয়া যেত কত গ্রাম থেকে? 245 গ্রাম KClO3 থেকে। তাহলে 1 লিটার থেকে কত? 17 লিটার থেকে কত? তাহলে বের করো 17 লিটার অক্সিজেন থেকে বের করো। ক্যালকুলেশন করে বের করো आंसर দেখি বলো। आंसर হবে 62 গ্রাম। Fe2 এর অম্লত্ব কত? Fe2 এর অম্লত্ব বের করতে গেলে তার তুল্য সংখ্যা বের করা লাগবে। Fe2O3 হবে এটা। তার অম্লত্ব হচ্ছে Fe3+। তাহলে এখানে দুইটার জন্য आंसर হবে 6। তার তুল্য সংখ্যা কেমনে বের করছি? Fe2O3 তুল্য সংখ্যা কেমনে বের করে? তার এখানে আয়রন কয়টা আছে? দুইটা। আয়রনের যোজনী কত? 3। তাহলে 2Fe3+। আয়রনের যোজনী 3 হলে Fe3 আর যেহেতু দুইটা আছে 2Fe। তাহলে এখানে টোটাল চার্জ কত? টোটাল চার্জ হচ্ছে 6টা। কারণ একটা আয়রনের চার্জ হচ্ছে 3 আর দুইটা আয়রনের জন্য आंसर হবে 6। তাহলে টোটাল চার্জটা হচ্ছে তার তুল্য সংখ্যা। টোটাল চার্জ ইকুয়াল টু বাকিটা বোঝানো आंसर হবে 6। 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা কত বের করতে বলছে? দেখি তাড়াতাড়ি বের করো। 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা বের করো। পাঁচ গ্রাম কার্বন ডাই অক্সাইডের অণুর সংখ্যা বের করতে বলছে।
স্টিল আমি এখন পর্যন্ত তোমাদেরকে 40টার উপরে এমসিকিউ করে দিলাম হাতে ধরে, বাট স্টিল আমি এখনো সবার আনসার পাচ্ছি না। শুধুমাত্র 2টা স্টুডেন্ট আনসার দিছে, আসিফ এবং সমাপ্তি, বাকিরা কোনো আনসার দেয় নাই। আমি তো এটা সলভ করাবো না, কারণ এই ধরনের ম্যাথ আমি অলরেডি সলভ করে ফেলছি। কোনটি মিল্ক অফ লাইম, কে বলতে পারবা? কোনটি মিল্ক অফ লাইম, দেখি বলো। মিল্ক অফ লাইম কোনটা? নুসরাত, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউটিউব থেকে নুসরাত বলছে। বাকিদের তো কোনো আসলে খবরই নেই। দিবিয়া রূপা রায়কিশোরী। কোনটি মিল্ক অফ লাইম? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানি। মিল্ক অফ লাইম কোনটা? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস পানিটা হচ্ছে মিল্ক অফ লাইম। এটা আমরা পারবো, এগুলো আমরা সবগুলো সলভ করছি, এগুলো সলভ করছি, এগুলো সলভ করছি। এখানে একটা বলে 250 সিসি মানে কি? সিসি মানে আমি অলরেডি পড়েছিলাম, সিসি মানে হচ্ছে এমএল। আমরা এগুলো সবগুলো সলভ করছি, পারবো পারবো। এইটাও পারবো, সেম প্রশ্ন। তবে এটা তোমরা আরেকবার প্র্যাকটিস করতে পারো। 5% সোডিয়াম হাইড্রোক্সাইড 1000 ml, একটু পারো নাকি দেখো। রাজশাহী বোর্ডে আসছে, একটু পারো নাকি একবার দেখো। ওকে, তোমরা একজন বলছো 51D, ইয়েস কারেক্ট আনসার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পারছি। আমরা তাহলে এটাও পারবো। সেম দেখছো কতগুলো সেম প্রশ্ন বারবার আসতেছে, আমরা বুঝতে পারছি। আমরা এই দেখো আবার সেম প্রশ্ন বারবার, এগুলো কিন্তু বোর্ডে আসছে। সো আমরা এগুলা পারবো। প্রমাণ দ্রবণ কোনটি, আমরা এগুলো পড়ছিলাম। হ্যাঁ, আমরা মোটামুটি সেকেন্ডারি পদার্থ তো যেগুলোতে সি থাকবে না, মানে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বাদ দিলে আর কি, বুঝতে পারছো? আচ্ছা, পিপিএম আমরা পড়ছিলাম না, আমরা পিপিএমও পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের পিপিএম নিয়ে অনেকগুলো। 1 পিপিএম সমান কত? আচ্ছা, এটা একটু পড়তে হবে। 1 পিপিএম সমান হচ্ছে 1 মিলিগ্রাম পার লিটার, এটা পড়ে ফেলিও। মানে প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে পিপিএম বলে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। 1 পিপিএম সমান, মাথা রাখবা, 1 পিপিএম সমান তার যে এককটা আছে সেটা হচ্ছে তার লিটার উপরে আর মিলিগ্রাম উপরে, সরি লিটার নিচে মিলিগ্রাম উপরে, অর্থাৎ প্রতি লিটার দ্রবণে যত মিলিগ্রাম দ্রব দ্রবীভূত থাকে তাকে আমরা পিপিএম বলি। বুঝতে পারছো? আচ্ছা, বাকিগুলো তো আমরা পারবো। এই ধরনের ম্যাথ আমরা অলরেডি সলভ করেছি। 0.01 মোলার 250 ml,
HCl দ্রবণের ppm এককে কত, আমরা এটা পারবো, আমরা এগুলো কিন্তু অলরেডি সলভ করেছি। পারবা এটা? সূত্রটা কি ছিল? ppm equal to C into m into 10 to the power 3। মানগুলো বসাও, C এর মান বসাও, m এর মান বসাও, মানগুলো বসালে দেখবা হয়ে যাবে। আচ্ছা, এরপরে এটাও পারবা, 10 to the power -4 মোলার কপার 2 প্লাস দ্রবণ সমান কত ppm? পারবো? সো আমরা মোটামুটি এটাও পারবো, 10 to the power -4 মোলার কপার 2 প্লাস দ্রবণ সমান কত ppm? ভাই আমিও আনসার দিছি। হ্যাঁ বলো, তোমরা একটু বলো রে ভাই, পারবো কি না পারবো না, একটু অন্তত একটু আনসার দাও। না পারলে বলো যে ভাই পারতেছি না, না পারলে আমি করে দিব, আর যদি পারলে তাহলে বলো যে পারবো ইনশাল্লাহ। আজকে যে যতগুলো ম্যাথ আমি সলভ করেছি, এই ম্যাথগুলোই হচ্ছে আমার ক্লাসে আসবে, আমার পরীক্ষায় আসবে, ক্লাসের এক্সামে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, তো মোটামুটি সেম ppm নিয়ে প্রশ্ন দিচ্ছে, এইটা পারবা। 250 ml পানি মিশালে মোলার ঘনমাত্রা কত হবে? সো আগে ছিল 250, আরো 250 ml পানি যোগ করো, সো আনসার হবে টোটাল 500। সো মোলার ঘনমাত্রা কত হবে বের করো। পারবো। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যাদের কাছে সি আছে, এই যে বললাম না সি থাকলে HCl হবে না, আনসার হবে শুধু H2C2O4, কারণ HCl হচ্ছে এক্সেপশনাল। পারবো তো সবাই? নিচের কোন পদার্থের প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়? আনসার হবে কোনটা? প্রমাণ দ্রবণের ঘনমাত্রা সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়, KMnO4। অর্থাৎ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে, মনে রাখবা, প্রমাণ দ্রবণের ঘনমাত্রার সাথে। এটা কিন্তু সেকেন্ডারি পদার্থ, কারণ সেকেন্ডারি পদার্থ কেমনে বসছে, কারণ তার কাছে সি নাই, এজন্য সেটা সেকেন্ডারি পদার্থ হয়ে থাকে। আচ্ছা, সো মোটামুটি পারবা। যেমন এই ম্যাথটা একটু বলি ফেলি, এটা কেমনে করছে। এটা প্রথমে হচ্ছে এখানে যে টোটাল যে ঘনমাত্রাটা আছে সেটা বের করতে, টোটাল ঘনমাত্রা হচ্ছে S equal to S1V1 plus S2V2 ডিভাইড বাই V1 plus V2 দিয়ে বের করছে টোটাল ঘনমাত্রাটা, যেখানে S1 এর মান 0.1, V1 হচ্ছে 3 আর 1 ইন্টু 0.3 ডিভাইড বাই V1 plus V2 হচ্ছে কত? 4 ml। তো এখানে টোটাল যে S টা পাইছে সেটা এখানে বসাইছে, ppm equal to C into m। C মানে হতে হবে S into m into 10 to the power 3। m এর মান হচ্ছে এখানে কত? caustic সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের ভরটা এখানে বসাইছে। S এর মান তো এখান থেকে আসবে, এখানে ক্যালকুলেশন করো, যেটা আসবে সেটা S এর মান বসাও। caustic সোডার ভর হচ্ছে 40 গ্রাম into 10 to the power 3, হিসাব করলে দেখবা আনসার আসছে 12,000, তাই না? 12,000-ই আসবে। এটা হিসাব করে দেখো, 12,000 আসে নাকি 6,000 আসে? যা আসে তাই আনসার, আমি জানি না, ক্যালকুলেশন করে দেখো। কস্টিক সোডা মানে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালকুলেশন করে দেখো। আমি নিজে একটা ক্যালকুলেশন করে দেখি আনসারটা আসলে কত আসে। 0.1 ইন্টু 3 6,000 আসছে, এটা 12,000 না, 6,000, এটা ভুল হয়েছে। 6,000 ppm হবে। কত হবে? 6,000 ppm। এটা ভুল হয়েছে, এটা আনসার হবে 6,000 ppm। 2 লিটার দ্রবণে 80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে দ্রবীভূত আছে, দ্রবণ সেম পারবা, সেম প্রশ্ন আবার দিছে। 5% দ্রবণের মোলার ঘনমাত্রা কত? সেম পারবা, পারবা পারবা। ইথানিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের টাইট্রেশন উপযুক্ত কোনটা? পারবা পারবা।
পারবা, সবগুলোই পারবা। লুইস অ্যাসিড কোনটা? AlCl3 হচ্ছে লুইস অ্যাসিড। লুইস কারক কোনটা? NF3। এটাও সেম পারবা, তোষর পর 2017 সালে আসছে। 0.001 মোলার HCl অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান কত? HCl অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান কত? কে পারবা দেখি বলো। আমাদের আজকে এটাই লাস্ট প্রশ্ন হবে। আমাদের আজকে এটাই লাস্ট প্রশ্ন হবে। দিবিয়া রূপা রায় কিশোরী বলছে ভাইয়া পিএইচ এর মান হবে 3। এমডি মোর্শেদ আলম বলেছে ভাইয়া ডি হবে, ভেরি গুড। বাকিদের কি অবস্থা? মৃত্তিকা মেঘা ইউটিউব থেকে বলছে ইমা মুনি, ওখানে বলছে এসকে বস। আচ্ছা, সপ্তি সাহা, ভেরি গুড। ওকে, আচ্ছা আমরা আরেকটা ম্যাথ দেখতে পারি। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড দেখি, এটা বলো। নিচের কোন জোড়া লুইস অ্যাসিড? AlCl3 এবং BF3, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড। সো আমরা মোটামুটি সবগুলো পারবো। LiH4 যোগে হাইড্রোজেনের জারণ মান কত, এটাকে আমরা বুঝতে পারছি। -1 কেমনে আসছে? LiH4 এর জারণ মান কত এটা বুঝতে পারছি। ত্রিনা দত্তা, সপ্তি সাহা, ইয়েস, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। NO2S4O6 এ সালফারের জারণ মান কত, এটা পারবো? সোডিয়ামের জারণ সংখ্যা কত? 2, সালফারের 4x হবে, আর এটা -12 হবে অক্সিজেনের 6টার জন্য, ইকুয়াল টু 0। সো 4x ইকুয়াল টু কত হবে? 10 হবে, x ইকুয়াল টু কত হবে? 2.5 হবে। শেষ, আনসার হবে 2.5। 2.5 ইজ দ্য কারেক্ট আনসার। পারবা? মোটামুটি আমরা বুঝতে পারতেছি। নিচের কোনটি জারক ও বিজারক উভয় রূপে কাজ করে? জারক ও বিজারক উভয় রূপে কাজ করে কোনটা? Fe2+, পরে নিবা। জারক ও বিজারক উভয় রূপে কাজ করে Fe2+। পটাশিয়াম ডাইক্রোমেটে ক্রোমিয়ামের জারক সংখ্যা কিন্তু +6, এটা আমরা পারি। K2MnO4 এর জায়গায় কেন যাব না, জারক সংখ্যা আমরা বের করতে পারবো। সবাই জারক সংখ্যা বের করতে পারবো তো? ইজি। অম্লিক MnO4 দ্বারা রিডক্স বিক্রিয়া Fe2+ আয়ন কি হিসেবে কাজ করে?
KMNO4 হচ্ছে জারক, Fe2+ হচ্ছে এখানে বিজারক রূপে কাজ করে, আনসার হবে বিজারক। বুঝতে পারছো? আচ্ছা, সো এইগুলো আমরা মোটামুটি পারবো। এখানে জারণ সংখ্যা দুজনের সমান। দেখি এটা দিয়ে আমরা শেষ করব আজকের আমাদের ক্লাসটা। এটা দিয়ে আমরা আজকের ক্লাসটা শেষ করব সবাই। দেখি তাড়াতাড়ি। সিয়াম বলতেছে পারবো। 99 নাম্বার কোশ্চেনের উত্তর দাও দেখি সবাই তাড়াতাড়ি। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের ক্লাসটা এখানে আমরা শেষ করি। আমরা আজকে 99টা প্রশ্ন শেষ করছি। সো এই 99টা কোশ্চেন যারা পড়েছো, যারা নোট করেছো, তাদের আশা করি আর কোনো সমস্যা থাকবে না। সো পরিমাণগত রসায়ন তুমি পড়েই বুঝতে পারতেছো যে আসলে এখানে আমার বেসিক ঠিক রাখতে হবে, আমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আমি যদি ঠিক মতো যদি ম্যাথগুলো যদি প্র্যাকটিস করতে পারি তাহলে কিন্তু আমার পড়াটা খুব ইজি হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো কারো কোনো সমস্যা আছে? সমাপ্তি সাহা, দিবিয়া, রূপা কৃষারি, এমডি আসিফ হোসেন, আনসার কি বলছো? কার্বনের জারণ সংখ্যা যোজনী সমান। ইয়েস, ভেরি গুড। আনসার CCl4 হবে। আনসার কি হবে? CCl4 হবে। সো এতক্ষণ পর্যন্ত কারা কারা ক্লাসগুলা করেছো একটু হাজিরা দাও দেখি, যে কারা কারা এতক্ষণ পর্যন্ত ক্লাসটা করেছো। নিজের নামটা একটু একবার লিখে দাও, অথবা এমন একটা কমেন্ট করো যে কমেন্টটা করে আমি বুঝতে পারবো যে তুমি আমার সাথে ক্লাসটা করেছো। এভরিওয়ান, ক্লাসটা কেমন লাগছে সেটা বলবা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্লাসটার পরে আমাদের 10 মিনিট স্কুলের মাই ডেতে যাবা, অথবা 10 মিনিট স্কুলের পেজে কমেন্টে, এই লাইভের কমেন্টও দেওয়া থাকবে যে আমাদের এক্সামের লিঙ্কটা। সো এই এক্সামের লিঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এক্সামের লিঙ্কটা ক্লিক করে পরীক্ষাটা একটু দিয়ে দিবা। অর্থাৎ এই যে ক্লাসটা যে করেছো, এই ক্লাসটা করার পরে তোমার কেমন প্রিপারেশন হয়েছে বা তুমি কতটুকু বুঝতে পেরেছো সেটা নিজেকে একটা যাচাই করতে হবে। সো এটা হচ্ছে যাচাই পরীক্ষা। সো যাচাই পরীক্ষাটা তোমাকে দেওয়া লাগবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। কোনো এক সময় আবারও দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।